সো আমার ইউটিলাইজেশনটা কোথায় হবে এই জিনিসটা বুঝতে হবে। সমস্যা কি, এখন সে শিখতেছে আজকে রিমোট বানাবে, কালকে অটোনোমাস বানাবে, মাঝখানে সেমি অটোনোমাস কার বানাবে। সায়েন্স ইজ সায়েন্স, এটার তো কোনো রিপ্লেসমেন্ট নাই। একটা ভালো মানে নেটওয়ার্ক বিল্ড হয়েছে সারা বাংলাদেশে যারা রোবোটিক্স নিয়ে কাজ করতেছে, প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু একটা কম্পিটিশন যখন হয় তখন বাইরের দেশের মানুষদের সাথে পরিচয়। আমি তাকে খাটাবো, আমার সে কাজ করবে। এখন যেই ছেলে আগে থেকে ড্যাম স্মার্ট, এটা আসলে খুবই অ্যালার্মিং ইস্যু যে আমরা কাকে ফলো করতেছি। মানে মিথ্যা একটা সংমিশ্রণ ঘটাবে, জিনিসটা অতীব নোংরা হয়ে যাবে। আমি জাস্ট রোবোটিক্স রিলেটেড কিছু নিয়ে বিজনেস শুরু করতে চাই, এক্ষেত্রে আমার ফ্রেমওয়ার্কটা কি হবে? ভার্সিটি লেভেল থাকা অবস্থায় আমার কি 100-200 কোটি টাকাই লাগবে ফান্ডিং? এটা সাগর, লিটল সাগর, ঠিক আছে? মানে একটা সেফ মেমোরি ইপি রমের মধ্যে এই 1-2 কিলোবাইটের জায়গার মধ্যে কোড সেভ করা যায়, এবং এটা যা কাজ হিউজ। এখন এনভায়রনমেন্ট আসলেই খুব টক্সিক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু দ্য ব্যাকবেঞ্চার্স পডকাস্ট। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে 3rd এপিসোড। সো আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে আমাদের বড় ভাই ফুয়াদ আল হাসান ভাইয়া। ভাই নিজের পরিচয়টা একটু আপনি নিজে দেন, তারপর আমরা শুরু করি। আচ্ছা, নিজের পরিচয় বলতে গেলে আগে সকলকে সালাম দিই, আসসালামু আলাইকুম। তো আমার নাম আবু মোহাম্মদ ফুয়াদ আল হাসান সরকার শুভ। ওকে, ইটস আ লং নেম। তো সার্টিফিকেট নেম হলো কি আবু মোহাম্মদ ফুয়াদ, আর অফিসিয়াল বা হলো কি সবাই ফুয়াদ আল হাসান নামেই জানে। একজন ছেলে মানুষ, মুসলিম। বর্তমানে হলো গিয়ে ইউনিভার্সিটি স্কলার্সে লেকচার হিসেবে আছি, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আর কিন্তু স্কুল কলেজ বলতে হবে, স্কুল ছিল সেন্ট জোসেফের সেকেন্ডারি স্কুল, কলেজ ছিল নর্ডেন কলেজ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড। আর আসুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি থেকে 2022 ডিসেম্বরে আমি গ্র্যাজুয়েশন শেষ করি ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ট্রিপলি। এই তো এরপরে লেকচার হিসেবে জয়েন করি আর কি। ফিউচার প্ল্যান কি করতে চাচ্ছেন এখন? ফিউচারে দেশেই থাকবেন না বাইরে যাবেন? ইটস এ বিগ কোয়েশ্চেন আসলে, মানে কি বলবো, ইটস এ ভেরি বিগ কোয়েশ্চেন। আমি হলো ওই যে হ্যাশট্যাগ বড় ছেলে। বড় ছেলে হলে যেটা হয় আর কি, চাইলেই দুতাপ করে অনেক কিছু করা যায় না। সো অবভিয়াসলি দেশের বাইরে যেতে হবে ফর বিগার রেসপেক্ট অর বিগার পারপাস। কারণ আমি যে কোনো কিছু শিখতে গেলে, কোনো রিসার্চ করতে গেলে, কোনো কিছু নিয়ে ডিপ নলেজ গেইন করতে গেলে আলটিমেটলি আমাকে বিদেশে পাড়ি জমাতে হবে, এন্ড দেন ইনশাল্লাহ দেশে আসবো। ঠিক আছে, মানে দেশে বাইরে যাওয়া হবে ইনশাল্লাহ, আজ হোক কাল হোক, কিন্তু সেটা কবে যাওয়া হবে ইটস নট ডিফাইন্ড। ঠিক, কারণ দেশে অনেকগুলো কাজ করতেছি, পড়াশোনা করা, নিজের মাস্টার্স করা, প্লাস গিয়ে মানুষকে পড়াশোনা করানো, আর রোবোটিক্স শেখানো, তারপরে হলো গিয়ে এক্সট্রা কারেন্ট অ্যাক্টিভিটিস, ওকে, ট্রেন আপ করা, তো সব কিছুই আর কি সামনে তো মোটামুটি। আচ্ছা ভাই, যেহেতু বাংলাদেশের রোবোটিক্স নিয়ে কথাবার্তা বলতে গেলে আপনার নামটা কোনো না কোনো ভাবে এসেই যায়, বিকজ প্রথম দিক থেকে রোবোটিক্স যখন আসা শুরু করলে, একটু পরিচিত হওয়া শুরু করলাম আমরা, তখন থেকে আপনি কাজ করছেন। সো আজকে আমরা কথা বলবো মেইনলি রোবোটিক্স নিয়ে। সো রোবোটিক্স নিয়ে শুরু করি, যে এই জার্নিটা আসলে কিভাবে শুরু হলো। জার্নিটা পরে বলি, আসলে বাংলাদেশের রোবোটিক্স আসলে ভবিষ্যৎটা কি? যে বাচ্চা কাচ্চারা রোবোটিক্সের কম্পিটিশন করছে, এগুলো করছে, বিভিন্ন প্রজেক্ট বানাচ্ছে, এটা ভবিষ্যৎটা কি? বা ওভারঅল বাংলাদেশের রোবোটিক্সের ভবিষ্যৎটা কি? আসলে এটা দিয়ে কি করা সম্ভব, বা এটার পিছনে যদি টাইম ইউজ করি আমি বা অন্য স্টুডেন্টরা যদি ইউজ করে, আসলে কি কিছু ফিউচার আছে এটার? কোশ্চেন অনেক বড়, তাহলে আমি স্টেপ বাই স্টেপ এটাকে ভেঙে দিই। শিওর। প্রথমে বাংলাদেশের রোবোটিক্স এর ফিউচার এখন আমি ডিরেক্টলি পাবো না, বাট ধরো যে আজ থেকে কয়েক বছর পর, স্টিল আজ থেকে কয়েক বছর পর, ধরো 3 বছর 4 বছর পরে বা 2 বছর হতে পারে, ইনশাল্লাহ খুব ভালো একটা ফিউচার আছে। এইটার জন্য সবচেয়ে বড় হেল্প করতেছে আমাদের 22-এর দিকে 21-এর দিকে, যে 21-এর পরে যে এআই যে রেভলিউশন আর কি, চ্যাট জিপিটির আগমন। ঠিক আছে, তো আমরা তো আসলে রোবোটিক্স মানে মনে করি কি, ওই যে সোফিয়ার মতো একটা বড় দেহ থাকবে, একটা স্ট্রাকচার থাকবে, মেকানিক্যাল ডিজাইন থাকবে, পপ করে কথা বলবে, এটাই মানে রোবট। ঠিক আছে, কিন্তু মানব দেহে একটা ন্যানো আকারের বা মাইক্রো আকারের একটা সাইজের একটা জিনিস, যেখানে কিনা একটা চিপসেট বসানো দেয়, ওকে, সেখানে হলো গিয়ে আমি সেটা দিয়ে আমি পুরো হিউম্যান বডির ডেটা নিচ্ছি, রক্তের আমি ডিটেল ক্যালকুলেশন করতেছি, মেজার করতেছি, আমি আর অনেক কাজ করতেছি। দ্যাটস অলসো রোবট। তো রোবট আসলে আমাদের জানা উচিত সেটা কি। তো যাই হোক না কেন, বর্তমানে আসলে যারা রোবোটিক্স নিয়ে কাজ করতেছে, আমি রিয়েলি গ্রেটফুল যে আমি যখন শুরু করি, জার্নিটা তো একটু পরে বলবো, এটা একটা বিশাল একটা ধাক্কা আছে।
মানে আমি যখন পার্সোনালি শুরু করি আর কি 17 পরে আর কি, বেসিক্যালি 18তে, হ্যাঁ, তখন আসলে এই ফেজটা ছিল না, মানে এই e⁻x এর গ্রাফটা ছিল না। তখন হাতে গোনা, যে তুমি বললো না, হাতে গোনা হলো গিয়ে দুই একজনের নাম তখন পাওয়া যায়। আমাদেরও আগে অনেক ভাইয়ারা ছিল, আসলামের অনেক বড় ভাই ছিল, আমি তো চিনি তাদেরকে, রবিন ভাই ছিল, অনিন্দ ভাই ছিল, তারপরে হলো গিয়ে তারও আগে হলো গিয়ে ঢাকা ভার্সিটির কিছু বড় ভাই ছিল, সাদ ভাই ছিল, ওকে, অনেক অনেক ছিল, মানে আমার থেকে প্রায় 4-5 বছরের বড়। তারা মোটামুটি টপ পজিশনে আছে। তো মোটামুটি বাংলাদেশে রোবোটিক্স শিখে কেউ বাংলাদেশে রোবোটিক্স অ্যাপ্লাই করে না। তারা হয় হার্ভার্ড, স্ট্যানফোর্ড বা হলো গিয়ে আইভি লিগে কোথাও চলে যায়, বা ওয়ার্ল্ডের টপ 100 এর মধ্যে ইউনিভার্সিটির মধ্যে চলে যায়, ইউএসএ পাড়ি দেয়, বাট তারা বাংলাদেশে কিছু করে না। তো তখনই আমার মনে হয় যে আসলে আমি যেহেতু কষ্ট করে শিখতেছি, তো আমার যারা ফেলো আছে বা যারা আমাকে অনুসরণ করে তাদের জন্য একটা ট্র্যাক বা প্যাথ ওয়ে একটা তৈরি করা উচিত। যাই হোক, তার ওখান থেকে তো একটু রোবোটিক্সের আমাদের যাত্রা শুরু। বাট মানে ফ্যাক্ট হলো গিয়ে এখন যারা কাজ করতেছে তারা লেজিট কাজ করে, মানে আমি অবাক হব, মানে অবাক হই আর কি। অলরেডি যে জিনিস আমি ফার্স্ট ইয়ারে করছি, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে করছি, স্কুল কলেজে, আমি বিলিভ মি, স্কুল কলেজে পোলা পায় না, মানে জাস্ট পিচ্ছি পোলা পায়, হ্যাঁ, বাচ্চা তারা, ওরা কি বুঝে? বাট দে বিল্ড সাম, আই মিন গর্জিয়াস, ঠিক আছে, মেসমারাইজিং রোবটস। দেখলে চোখ জুড়ায় যায় যে এই পোলার মাথায় এটা আসলো কেমনে। না আর্ডিনো চিনতাম না, আমি বানান পারতাম না ঠিক মতো করে, তারা হলো গিয়ে বিল্ড করতেছে। ফিউচার আছে, ফিউচার নাই বলে ভুল হবে, আছে, কদিন পর ফুল অটোমেশন সবকিছু চলে আসবে। ইন্ডাস্ট্রি গুলোতে অলরেডি কিন্তু অটোমেশনের কাজ হচ্ছে। ইনশাল্লাহ কয়েক বছরের মধ্যে ফুল অটোমেশন হয়ে যাবে, মানে মানুষের ওই রিস্কি টাচগুলো, রিপিটেশন টাচগুলো কমে যাবে, মেশিন দিয়েই কাজগুলো করানো হবে, ঠিক আছে। সো এখানে একটা বড়, যেমন রোবোটিক আর্ম অলরেডি কয়েক জায়গায় কাজ করা শুরু হয়ে গেছে, মানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে অ্যাপ্লিকেশন সেটা অলরেডি আমরা দেখতে পারতেছি। বেশি দিন নাই আর এই জিনিসগুলো আসলে মানে মেকানিক্যাল সেক্টরে আর কি এই জিনিসগুলো আসলে একটা মানে ভালো একটা বুস্ট আপ হয়েছে। তো ভবিষ্যৎ আছে, ঠিক আছে, হিউজ লেভেলের ভবিষ্যৎ আছে। স্কুল কলেজ, ঢাকার বাইরে সবাই এখন কম বেশি রোবোটিক্স কাজ করে। সো ইয়া, ইট হ্যাজ আ ফিউচার। আচ্ছা আচ্ছা, যে কম্পিটিশন গুলোর কথা বলছিলেন যে বাচ্চা কাচ্চারাও দেখছি কম্পিটিশন আছে, and আপনি যেটা বলছিলেন যে আমরা ফার্স্ট ইয়ারে এসে প্রথম জানছি আর্ডুইনোর কথা, and আমাদের অস্ট্রেজে একটা কম্পিটিশন হয় মাইন্ডস্পার্ক, সো ওইখানে দেখলাম ক্লাস 6 বা 7 এর বাচ্চারা হচ্ছে রোবোটিক্স ছোটখাটো প্রজেক্ট নিয়ে আসছে, যদিও খুব বড় প্রজেক্ট না, বাট 6-7 থাকা অবস্থায় যে শুরু করতে পারছে, অবভিয়াসলি যখন উপরের দিকে উঠবে অবভিয়াসলি বলাই যায় যে ভালো কিছু হয়তো করার চেষ্টা করবে। আচ্ছা, এই কম্পিটিশন গুলোর পারপাসটা কি আসলে, কম্পিটিশন গুলো কেন হচ্ছে? অনেকে ধরেন এই টাইপের নিউজ গুলো যখন মিডিয়া যায় তখন কমেন্ট সেকশনে প্রায় দেখা যায় যে হ্যাঁ ভার্সিটিতে পড়া পোলাপান তারা হচ্ছে রিমোটের গাড়ি বানায়, সকার বোর্ডকে রিমোটের গাড়ি বলে নাকি। সো এইগুলোর আসলে দরকারটা কি, বা এটাকে আসলে কি শুধুমাত্র রিমোটের গাড়ি বানানোই কি আসলে মেইন পারপাস বা মেইন উদ্দেশ্য এটা, নাকি আরো এটা এখানে মানে কম্পিটিশন গুলো করে কি রোবোটিক্স কোনো উপকার হচ্ছে, বা বাংলাদেশের যারা বাচ্চা কাচ্চা রোবোটিক্স করছে তাদের কি কোনো আসলে উপকার হচ্ছে কি নাই কম্পিটিশন গুলো দিয়ে? আচ্ছা, মানে একটা সোজা বাংলা আবি, মানে তুমি তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল, মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর কি, এখনো সেমিস্টারটাই চলতেছে, ওকে। কি হয়, মানে পড়াটা কখন হয় আসলে বলো? অ্যাকচুয়াল যে পড়াটা, একটা গুজ বাম, একটা পুশ, এটা কখন হয়? আমি তোমার প্রশ্ন করি, এটা কখন হয় বলো? এক্স্যাক্টলি পরীক্ষার আগে না? পিএলএ না? পিএলএ তো, রাইট? পরীক্ষার আগে। তো যখন পরীক্ষা আসে তখন যদি একটা ফেস্টিভ ভাইব থাকে যে এই সেশনের মধ্যে, এই কয়দিনের মধ্যে আমাকে এটা আমাকে প্রিপেয়ার করতে হবে, আমার লেসনটা শেষ করতে হবে, রাইট? তো কম্পিটিশনের পারপাসটা কিন্তু হিউজ। মানে একে তো হলো কি, আমি যেই ক্লাবে হই না কেন, আমি মাইন্স পার্ক হই, আসনাউল্লাহ, আমি রোবোটিক্স ক্লাব হই, আমি বিজনেস ক্লাব হই, স্পোর্টস ক্লাব হই, যেই ক্লাবে হোক না কেন, হ্যাঁ, আমি কিন্তু আলটিমেটলি আমার ক্লাবে বা ভার্সিটি প্রমোশন করতেছি, এটা ভার্সিটির বেনিফিটস। আর স্টুডেন্ট বা যারা পার্টিসিপেন্ট, ঠিক আছে, যারা হবিস্ট, হ্যাঁ, যারা ইনথুজিয়াস্টিক, মানে তোমার রোবোটিক্স নিয়ে কাজ করে, হ্যাঁ, তো তাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কি, এটা হলো এক্সাম হল। তারা যে বানাবে, মানে আমি পড়লাম, আমার পরীক্ষা হলো না, সে পড়ার দাম কি, রাইট? মানে আমার তো অ্যাপ্লাই করতে হবে। কম্পিটিশন ইজ লাইক আ ফেস ওয়ার স্টুডেন্টস ক্যান পার্টিসিপেট অ্যান্ড ডেমনস্ট্রেট দেয়ার ট্যালেন্টস, ওকে, মানে এক্সিবিট দেয়ার ট্যালেন্টস। তো ওই জায়গাটায় আসলে কম্পিটিশনের গুরুত্ব অনেক বেশি। মানে আমি যখন জাজমেন্টে না আসবো, আমার যদি পরীক্ষা না হয়, আমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ড না হই, আমি যদি রেজাল্ট না করতে পারি, আমার যদি নাম্বারিং না হয়, আমি বুঝবো কেন আমি কি করলাম? বুঝতে পারছি? কম্পিটিশন ইজ সামথিং লাইক দ্যাট, যে আমার ওটা হয় বলেই আমি তখন রোবটটা প্রেসারে বানাই, ভাই আর 1 মাস বাকি, আর 7 দিন বাকি, আর 15 দিন বাকি, আমার বানাইতে হবে, বানাইতে হবে, বানাইতে হবে।
এই যে পুশটা, এটা কিন্তু কম্পিটিশন ছাড়া হয় না, কখনোই হয় না। তুমি বলো 3 মাস পরে কম্পিটিশন, তুমি কি করবো জানো? আচ্ছা বানাবো, হ্যাঁ হবে, ঠিক কম্পিটিশন 15 দিন আগে বানাতে বানাতে হবে, শেষ শেষ শেষ। ঠিক আছে, এই জিনিসটা সে কম্পিটিশনে পুশ করে। আর স্টুডেন্টের জন্য এটা উপকার এই জন্যই, কেউ যদি বলে আমি রিমোটের গাড়ি বানাচ্ছি, বানাক না, সমস্যা কি, বানাচ্ছে তো ভাই, হোয়াট এভার ইট ইজ, মানে অ্যাটলিস্ট বুড়া বয়সে আসে তার যদি মনে হয় কম্পারেট কম্পারেট কম্পারেটিভলি হোয়াট স্টুডেন্টস অফ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস, মানে তার তুলনায় তো আমি বুড়া এখন, হ্যাঁ। তো এই বয়সে এসে যদি সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এসে যদি মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি বানাচ্ছি, হ্যাঁ, সমস্যা কি, এখন সে শিখতেছে, আজকে রিমোট বানাবে, কালকে অটোনোমাস বানাবে, মাঝখানে সেমি অটোনোমাস কার বানাবে। আমাকে তো শুরু করতে হবে। আমি তো নেমেই একটা রাসবেরি পাই নিয়ে ধাপা ধাপ হলো গিয়ে কোডিং করব, ওকে, খুব কিছু আমি হলো গিয়ে অনেক বড় রেভলিউশন এনে ফেলবো, এটা তো আসলে কোয়াইট ইম্পসিবল। এটা বুঝতে হবে। তো রিমোটের কার বানাই, ছোট বানাই, যেটাই বানাই না কেন, মানে জিনিসটা হলো গিয়ে খুব সিম্পল ভাবে আমি বলতে চাই, আমরা নোকিয়া ফোন দেখে আসছি, মানে যেটা আমরা বলি আমপারা মোবাইল, ওকে, আমপারা যায়, আবার স্মার্টফোনও দেখছি। এখন আমাদের বাপ মাকে যখন স্মার্টফোন দেওয়া হয় তারা কিন্তু বুঝে না, না আমরা আমাদের বাপ মাকে, আমরা এমন একটা জেনারেশন দূরে দূরে শিখাইছি, আব্বা এটা ফ্রেন্ড রিকোয়েস্ট, হ্যাঁ, এরপর যদি আমরা ব্লক করে দিই বাপ মাকে, ঠিক আছে, ডিফারেন্ট কেস। তো বা হলো গিয়ে হাইড করে দিই, বা হলো গিয়ে মিউট করে রাখি, হোয়াট এভার ইট ইজ, বাট শিখাইতে হয়তো, কারণ তারা তো শিখে নাই। আমরা ওই ফেজটা পার করে আসছি, ফ্রম নোকিয়া টু আইফোন, ফ্রম নোকিয়া টু অ্যান্ড্রয়েড, বুঝতে পারছি, মানে আমপারা টু স্মার্টফোন। তো এই ফেজটা আমরা জানি। তো যারা এখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছে, ওরা কিন্তু রেভলিউশনটা এখন পাচ্ছে, বুঝতে পারতেছি, ওরা কিন্তু ফেজটা এখন পাচ্ছে। আর যারা পিচ্ছি বলা পায় ভাই, ওরা জন্মের পরে হলো গিয়ে ট্যাব নিয়ে গুদাগুদি করে, হ্যাঁ, ইউটিউব দেখে, ঠিক আছে, হ্যাঁ, তো স্মার্ট পোলা পায়, তো ওদের কাছে তো 6, 7, 5, 4 কোনো ব্যাপারই না, ওদের এইজটাই এরকম। তাই বলে আমি যদি এখন ওই চিন্তা করে আর রিমোটের গাড়ি বানাবো, বানাবোই না, ধুর মানুষ কি বলবে, তাহলে আসলে এটা বোকামি হবে। আমি এখন শুরু করবো, সামনে ভালো করতে পারবো, পয়েন্টটা বুঝে গেছে। আমার ফেজটা এখন শুরু হয় না, এই তো, মানে এটা আমার আর কি পার্সোনাল অপিনিয়ন। হ্যাঁ, এখানে আমি কিছু অ্যাড করতে চাই। আরো কিন্তু অনেক উপকার হয় যে লেটস সে একটা ভালো মানে নেটওয়ার্ক বিল্ড হয়, যে বাংলা ছাড়া বাংলাদেশে যারা রোবোটিক্স নিয়ে কাজ করতেছে, প্লাস হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু দু একটা কম্পিটিশন যখন হয় তখন বাইরের দেশের মানুষদের সাথে পরিচয়, প্লাস হচ্ছে এই কম্পিটিশন গুলো কিন্তু হিউজ অ্যামাউন্টের একটা প্রাইস মানি থাকে। সো একটা স্কুল বা কলেজের বাচ্চার জন্য, আমাদের জন্য হয়তো 20-30 হাজার টাকা কিছু না, বাট ওদের জন্য হঠাৎ করে 20-30 হাজার টাকা পাওয়া যে কোনো একটা প্রজেক্টে ফান্ডিং করতে পারে। সো অনেক দিক দিয়ে কিন্তু উপকার হয়, বাট অনেকে এটা বুঝে না। লেটস সে রিমোটের গাড়ি হোক, যাই হোক, তো আপনি যেটা বলেন শুরু তো করছে, প্লাস ওটার মাধ্যমে যদি ফান্ডিং হয় অন্য ভালো কোনো প্রজেক্ট করতে পারে, খারাপ কি সেটা। সো আসলে অনেকে বোঝে না ব্যাপারটা, এই জন্য বা আমাদের বাঙালির সাইকোলজি এরকম। অনেকে হয়তো জেলাসি থেকে করে, এটা আমি অনেককে দেখছি এরকম, যে আমি করতে পারছি না, ও কেন করছে, এই টাইপের থেকে হয়তো করতে পারে। হ্যাঁ, ধাপ করে, হ্যাঁ ধাপ করে, ও উঠছে কেন, ওকে নামাই দিতে হবে, হ্যাঁ আমি পারছি না কেন, এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, আপনার জার্নিটা কখন শুরু হয়েছিল রোবোটিক্স নিয়ে, যে মানে প্রথম ধারণাটা কিভাবে পাইছিলেন, যে রোবোটিক্স কিভাবে করতে, মানে মোটিভেশনটা কিভাবে আসছে প্রথম? একটা স্টোরি আছে, হ্যাঁ মানে স্টোরিটা হলো গিয়ে এরকম যে বেসিক্যালি আমি মানে ব্যাপারটা হলো গিয়ে, ধরো যে বাংলাদেশের টিপিক্যাল বাপ মার মেন্টালিটি বা সমাজের মেন্টালিটি কিরকম বলো, মানে আমার স্কুল কিন্তু সেন্ট জোসেফ সেকেন্ডারি স্কুল ছিল, রাইট, কলেজ ছিল নটরডেম কলেজ। তো কনভেনশনাল ওয়েতে আফটার গ্রাজুয়েটিং ফ্রম হোয়াট সেন্ট জোসেফ সেকেন্ডারি স্কুল, দেন জাম্প ইনটু নটরডেম কলেজ, ওরে পশকিট, ওরে সোয়াগ, হ্যাঁ, ওরে ভাব, ওরে ভাই, মানে এলাকা গরম আর কি, সেই অবস্থা। এখন আমারে বলো, বাপ মা, ফ্যামিলি, ইভেন ইউ পার্সোনালি, what you could feel as students of Notre Dame College, as students of Saint Joseph Secondary School, what should be your dream? মানে তোমার ড্রিমটা তখন কি হবে বলো? বইটা যাও, এক্স্যাক্টলি, তাহলে ঢাকা ভার্সিটি। আর যদি মেডিকেল আগে থাকে তাহলে মেডিকেল, হ্যাঁ, ডিএমসি তো আমার ফার্স্ট চয়েস, নাহলে সুরাত আমার চাই আমি পড়াশোনা করবো না, ঠিক আছে। তো এই হলো গিয়ে আমাদের টার্গেট, আমাদের মেন্টালিটিতে সেট হয় এরকম, ইউজুয়ালি এটা হয় সাধারণত, মিশন হইতে এটাই হয়। কিন্তু আল্লাহর রহমতে আমার কোথাও চান্স পাই না। The thing I say আল্লাহর রহমতে, there is a reason behind this. আমার ঢাকা ভার্সিটির পরীক্ষা যেদিন, আমার স্টিল মনে আছে, নভেম্বরের দিকে স্টিল মনে আছে, অক্টোবর কি নভেম্বরের দিকে, 10 তারিখে কি 11 তারিখে ছিল হলো গিয়ে ঢাকা ভার্সিটির পরীক্ষা, পরদিন ছিল বুয়েটের পরীক্ষা। ঢাকা ভার্সিটির পরীক্ষা থেকে বুয়েটের পরীক্ষার গ্যাপ ছিল less than 24 hours। তো আমি করছি কি, ঢাকা ভার্সিটি পরীক্ষা দিচ্ছি তুমি জানো,
এটা ফিজিক্স, এটা কেমিস্ট্রি, এটা ম্যাথ, এটা বায়োলজি। তো আমি করছি কি, সুন্দর মতো করে ফিজিক্স কেমিস্ট্রি আমি ভালো পারতাম, আমি ধাপা ধাপ করে সব দাগিয়ে ফেলছি। ওকে, ডান। ফিজিক্স কেমিস্ট্রি আমার ডান মোটামুটি, আমি অলমোস্ট মানে 15 to 20 মতন দাগে ফেলছি, আমি শিওর, বলো শিওর। ম্যাথসে গিয়ে আমার হচ্ছে কি একটু কঠিন, বিকজ ক্যালকুলেটর তো নাই, করতে হবে, চিন্তা করি কি হবে না হবে, অনেক কিছু ভাবনা। তো বায়োলজি দাগাইতে হবে, বায়োলজি আমি একদমই কাছে, কিছুই পারি না। ঠিক আছে, 5 থেকে 6টা পারতাম নিচ থেকে সর্বোচ্চ। তো আমি করছি কি, 5টা 6টা নিচ থেকে দাগিয়ে ফেলছি, হ্যাঁ নিচ থেকে টিটি করে দাগিয়ে ফেলছি, হ্যাঁ উপর থেকে ম্যাথ সলভ করা শুরু করছি। ওকে, ম্যাথ সলভ করতেছি দেখি কি, আচ্ছা 10টা করি, এগুলো পারি আর বাকিগুলো রেখে দিই। এবার আচ্ছা নিচ থেকে ম্যাথ করি, তো আমার নিচের ম্যাথ ফাঁকা, তো ম্যাথ নিচ থেকে ম্যাথ করতেছি। হঠাৎ করে দেখি, আচ্ছা আমি যে নিচের ম্যাথ গুলো করলাম, উপরে তাকায় দেখি এটা বায়োলজি করলাম। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, অল ইজ ওয়েল, হতেই পারে, মানুষ মিস্টেক করতেই পারে। আমি কি করতে পারি, আমি বায়োলজি কলাম দেখি ওগুলো করি, ম্যাথের উপর গুলো আমি ম্যাথটা শিফট করে ফেলবো। তো আমি যে প্রথম থেকে ম্যাথ করা শুরু করছি, ওইটা আসলে বায়োলজি কলাম ছিল। আর নিচ থেকে যখন দাগানো শুরু করছি, ওটা বায়োলজি কলামে বায়োলজি দাগাইছি, কিন্তু উপরে ম্যাথ করছি। আর নিচ থেকে যখন ম্যাথ করা শুরু করছি, ওটা কি ছিল, বেসিকলি বায়োলজি কলাম ছিল। তো বায়োলজিটা আবার ম্যাথে হয়ে গেছে, ম্যাথেরটা বায়োলজি হয়ে গেছে, একটা সোয়াপ হয়ে গেছে উপর এপাশ ওপাশে। যাই হোক, ইট ওয়াজ আ ব্লান্ডার, ইট ওয়াজ জাস্ট আ মেস। ওই মোমেন্টে আমার মনে হয়েছে কি যে, মানে আসলে আমি কি করতেছি, মানে আমি কি করলাম, মানে আমার মনে হলো কি একটা ফ্ল্যাশব্যাক হইলো ফর 30 সেকেন্ডস, একটা ফ্ল্যাশব্যাক হইলো যে, মানে আই এম জাস্ট আ পিস অফ শিট। মানে ভাই, আমার বাপ মা আমায় কি বললো, আমি এক্সাম দিতে বেরিয়ে কি করবো, কালকে বইটা পরীক্ষা হবে না, আমার চান্স শেষ। আমি হাজারটা থটস, মানে আমাকে শিখানো হয়েছে, ইফ ইউ মিস দ্য ঢাকা ইউনিভার্সিটি, ইফ ইউ মিস দ্য বুয়েট, ইউ আর নাথিং বাট আ কাওয়ার্ড, আ পিস অফ শিট, নাথিং। ঠিক আছে, তো ভাই যেই লাও সেই কুদু, এক্সাম থেকে বের হলাম, মন প্রচন্ড খারাপ, ভাবতে বলতে পারতেছি না যে আমি কান্ড করে আসছি। পরদিন বইটা পরীক্ষা দিলাম, আমি সেম কাজটাই আমি করছি, এই কারণে যে আমার ওই যে ইম্প্যাক্টটা পড়ছে আমার উপরে, আমি হজম করতে পারতেছিলাম না। এইটার রেস্টটা প্রায় 1 থেকে 1.5 মাস আমার উপরে ছিল। এবং মিনহোয়াল আমি যত জায়গায় পরীক্ষা দিছি, এখন মেক দ্যাট, আমি চুয়েটে পরীক্ষা দিছি, আমার চান্স মানে, আমি শেরে বাংলা দিছি, আমার চান্স মানে, আমি কোনোভাবেই চান্স পাচ্ছি না, কোথাও চান্স পাচ্ছি না। কুয়েটে দিছি, আবার কুয়েটে হয় নাই। ওকে, ওই যে কনফিডেন্স লেভেলটা গেছে, যে আমার বুয়েট গেল, আমার ঢাকা ভার্সিটি গেল। তো এরপরে আসলো আলটিমেটলি আইওটি। আইওটিতে আমার সিলের অনেক পিছনে ছিল। আহ, তারপরে আসলো আসনুল্লাহ, দেন আসনুল্লাহ পরীক্ষা দিলাম। মানে তখন আমার জেদ কি, যে ট্রিপল একটু ভালো লাগে, বুঝি, হ্যাঁ কোডিং কম করা লাগে বুঝি, তো ট্রিপলি পড়ি। তো ট্রিপলি যেহেতু পড়বো, এমন ভাবে ট্রিপলি পড়ান পড়বো যেন হলো কি আর 10টা মাস আমাদের তাকায় থাকে। এখন কথা হলো কি, ট্রিপলি তো আর ইনোভেশন নাই, মানে ট্রিপলি এই টার্মটার মধ্যে তো ইনোভেশন নাই, ওটার অ্যাপ্লিকেশনে ইনোভেশন আছে। যে আমি কি পাওয়ারে যাব, নাকি আমি কি ভিএলএসআই সেক্টরে যাব, ইলেকট্রনিক্সে যাব, না কোন সেক্টরে যাব ট্রিপলি। তখন আমি দেখলাম দ্য আপরাইজিং সেক্টর ওয়াজ রোবোটিক্স। বুঝা গেছে। তখন আমি চিন্তা করলাম, ভাই আমি এই রোবোটিক্সটা কেউ করে না পারে না, আমি রোবোটিক্সটাই করব, এমন ভাবে করব যেন শুধু বাংলাদেশ না, বুয়েট না, বিশ্বের মানুষ আমাকে এক নামে চিনে, যে এই ফুয়াদ রোবোটিক্স করে, করায়, করতেছে, করবে। এই যে একটা জেদ, ওই জেদ থেকে তখন আর কি দিন রাত, এট দ্য ফার্স্ট ডে অফ মাই ইউনিভার্সিটি, মানসিক করে চিল করে আড্ডা দেয়, আমি খুঁজছি কোন সিনিয়র আছে যে আমাকে রোবোটিক্স শিখাবে। তখন এই সার্কিট মাস্টার্স এর মুনসাফ ভাই ছিল না, আছে না এখন, মুনসাফ ভাই টিম লিডার আর কি, তখন আর কি সে লাইন ফলোয়ার করতো। তখন আমি বলছি, ভাই আমার শিখা, স্টিল মনে আছে, ভাইয়া বলবে, রমজান মাসে ওই সকালবেলায় কিন্তু আমাদের ক্লাস থাকতো সকাল 8টায়, বাসায় আসতাম 5টায়, এসে ইফতারিটা মুখে দিতাম, দিয়েই দো মুনসাফের বাসায়। তো ভাইয়া তখন ফ্রিল্যান্সিং এ কাজ করতো, আমি নিচে বসে থাকতাম, আমাকে সোল্লাই শিখে দেয়, এটা আমি কর, এইটা আমি কানেকশন দিই, এটা আমি কানেকশন দিই, এই পারস না কিছু না, হুদায় আস এসে যাই মারা দিত। যাই হোক, আমাকে শিখাইছে। 10টা 11টা বাজতো, আসি আবার তাহাজুদ পড়তাম, 12টা 1টা বেশি নিজে প্র্যাকটিস করতাম, ল্যাব রিপোর্ট লিখতাম, কুইজে পড়া পড়তাম, 3টা থেকে ঘুমায়, 5টা থেকে উঠে আবার হলো গিয়ে পরের দিন 8টায় ভার্সিটি। সো ওইভাবে করেই জেদ করে শিখছি যে আমাকে এমন কিছু করতে হবে যে আমাকে যেন আর 10টা মানুষ আলাদা করেছি না, ওই যে জেদ, ওইখান থেকে আসলে মোটিভেশন। তখন আমি কাজ করলাম, তারপর তো প্রজেক্ট করলাম, দেশে বিদেশে অনেক কিছু হলো আল্লাহর রহমতে। তারপরে এই তো এভাবে করে আসলে রোবোটিক্স মোটিভেশন নিজের মধ্যে আসছে যে, ভাই আপ ডু সামথিং। আচ্ছা ভাই, ভার্সিটিতে জানেন, এটা
কেমন ছিল ক্রিয়েটিভ জার্নিটা? বিকজ এখন আপনাদের সময়ের কথা জানি না, এখন এনভায়রনমেন্ট আসলে খুব টক্সিক। ইনফ্যাক্ট আগের পডকাস্টে সাদ ভাইয়ের সাথে যখন করছি তখন তো ওই সময় বলছি যে যখন আপনি করতে চাচ্ছেন পড়াশোনার বাইরে, ওই ত্রিপলি ওই 3টা ইয়ের বাইরে যখন কিছু আপনি করতে যাচ্ছেন যে কোনো ফিল্ডে, আপনার আশেপাশের ফুল এনভায়রনমেন্ট মনে হয় আপনার উপর ঝাঁপাই পড়তেছে, আপনি কেন করতেছেন ওইটা, ওইটার ভবিষ্যৎ কি, তো এই তোর দিয়ে কিচ্ছু হবে না। আমাকে মানে আমার এটা একেবারে রুটিন হয়ে গেছে যে আমি ভার্সিটিতে যাই আমার কিছু শুনতে হয়, বিকজ আমি জানি আমি পড়াশোনা খুব একটা করতেছি না, আমি অন্য ফিল্ডে কাজ করতেছি এই জন্য। সো এইরকম কি আপনাদেরও ছিল যে আপনাদের সময়, যে আপনি যেহেতু রোবোটিক্স নিয়ে কাজ করছেন, পড়াশোনার বাইরে গিয়ে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করছেন, সো এই টাইপের বুলিং বলতে ওই টাইপের ফ্রেন্ড একটা কোচা দিয়ে কথা বললো, হয়তো ইচ্ছে করে বললেন, বাট আপনার গায়ে গিয়ে ঠিকই লাগছে যে হ্যাঁ বলছে কেন? আচ্ছা, আলহামদুলিল্লাহতে স্টিল আমার নাম যদি বলো, আমি কিন্তু বের হওয়ার 2 বছর হয়ে গেছে, 2 আড়াই বছর হয়ে গেছে, আমাকে স্টিল যে ব্যাচ ঢুকছে তারা আমাকে এক নামে চিনে, স্টিল এক নামে চিনে। হ্যাঁ, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। সো ম্যাক্সিমাম কেস যেটা হয়েছে আমাকে নেগেটিভ ভাবে চেনে। কেন আমি তোমাকে বলি, আমার কাছে এটা মনে হয় আমি কি, মানে ভালোবাসা এই জিনিসটা হলো কি একটা আহ কেমনে বুঝাই, নিউক্লিয়ার মানে ফিউশন বিক্রিয়ার মতো, ঠিক আছে? মানে ফিউশন বিক্রিয়া কি হয় যে কয়েকটা মোলের কোলাবোরেশনে একটা ফাইনাল মোল তৈরি হয়, ওকে, ফাইনাল প্রোডাক্ট আসে, সামেশন। তো আমাকে এই জড়ায় জড়ায় মানুষগুলো একসাথে করে, ভাই আমি ভালো মানুষ, আমি একটা ভালো কাজ করতেছি, আমি একটা ভালো পথে আছি, প্লিজ ডু সাপোর্ট, মানে তারা জাস্ট তাদের হলো গিয়ে একটা ফিঙ্গার দেখে চলে যায়, ওকে। তাও যাক, তাও আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু একটা মানুষের নামে স্টিল আমার ফেসবুক পোস্টে গেলে তুমি বুঝতে পারবা যা ইচ্ছা তাই, ইভেন আমার এক্স টিম মেম্বার আছে, আমি এখন নাম বলবো না, দ্যাট সাউন্ডস রিয়েলি উইয়ার্ড, তারা পর্যন্ত আমাকে বুলি করছে ওপেন প্ল্যাটফর্ম। রিজনটা কি জানো? রিজনটা হলো গিয়ে রিয়েলিটি শোতে ইউজুয়ালি যেটা হয়, আমি কিন্তু কয়টা রিয়েলিটি শো করছি, বঙ্গবন্ধু ইনোভেশন গ্রাউন্ড দুবার করছি, আমি হলো গিয়ে চেন্নাইতেও গেছি, বা আমি মোটামুটি বাংলাদেশে 3-4টা রিয়েলিটি শো করে ফেলছি। তো রিয়েলিটি শোতে যেটা হয় যে তুমি জানো, বিশেষ করে যেটা ওই বঙ্গবন্ধু ইনোভেশন গ্রাউন্ড যেটা ছিল স্টার্ট আপদের প্রজেক্ট, তো ওখানে ইউজুয়ালি কি হয় যে আধা ঘন্টার ক্লিপটা 10 মিনিট দেখানো হয়, তাই না? বা 40 মিনিট হিসেবে 5 মিনিট দেখানো হয়, শার্ক ট্যাঙ্ক বা অন্য জায়গায় তোমরা জিনিসগুলো দেখো আর কি, এপিসোড গুলোকে কাট করে অল্প করে দেখানো হয়। তো আমাকে তুমি বলো, সব কোয়েশ্চেনে কি এক্স্যাক্টলি সব উত্তর ফুললি শোনানো হয়? কি সম্ভব? এপিসোডটা চলবে না, ঠিক আছে? তো এপিসোডটা ফোয়াশ হয়ে যাবে, এটা তো আর অন্য কিছু হবে না। তো এটাই হয়েছে আলটিমেটলি, ওই যে কাট করে দেখাইছে, এটা একটা মিসলিড করছে, মানে আমার আইডিয়াটাকে বা সবকিছু মিসলিড করছে। ফ্যাক্ট ইজ, এইখানে আমি কেমনে বলতে পারো মানে মানুষজন আমি নাকি থ্যারানোস? ভাই আমি কয় টাকা পাইছি, কয় টাকা নিচ্ছি, আমি থ্যারানোস হবো? তারপর কি আমি নাকি টাকা চুরি করি, আমি নাকি মানুষের টাকা মারি, হ্যান আমি স্টিল, মানে কেউ যদি প্রুভ করতে পারে, ঠিক আছে, মানে আমি কারো থেকে 1 টাকা মারছি বা কিছু করছি, এই যে আমি ওপেনে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ, প্রুভ করতে পারে আমি টাকা মারছি, টাকা নষ্ট করছি, কারো হক নষ্ট করছি, এই করছি এই করছি, ভাই আমার কাছে যা চাবে, আমার জীবনে যত অর্থ আছে সব ওদেরকে দিয়ে দিতে হবে, ভাই নে তো টাকা, আমি 5 টাকা থেকে ধার নিয়ে টাকা মেরে দিচ্ছি, বা সরকার থেকে আমি ফান্ড নিয়ে আমি সেটা ইউজ করি নাই, ওকে। এগুলো খুবই কষ্টের। একটা টক শো বা এরকম, তুমি তোমার জুনিয়র আগাচ্ছে, তোমার বন্ধু আগাচ্ছে, ইয়েস আই এম টকিং অ্যাবাউট মাই ফ্রেন্ডস, আই এম টকিং অ্যাবাউট মাই সিনিয়র্স, অ্যাবাউট মাই জুনিয়র্স, তাকে তুমি সাপোর্ট দাও না, ভালো কথা, সমস্যা নাই, তোমার জেলাসি আছে তুমি করতে পারতেছো না, বাট এগুলো কেন, ওয়াই ব্যাক পুলিং? ওই যে তুমি একটা বললো না যে ব্যাক পুলিংটা খুবই বাজে জিনিস, ঠিক আছে? আবার পুলিং করতে গিয়ে, বুলিং করতে গিয়ে, যখন এই পুলিং এন্ড বুলিং মিশ্রণ করে সেখানে একটা মানে মিথ্যা একটা সংমিশ্রণ ঘটাবে, তখন জিনিসটা অতীব নোংরা হয়ে যাবে। মানে তখন আসলে আল্লাহর কাছে মানে মাফ চাওয়া ছাড়া বা আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমার কাছে কিছু নাই। তো জিনিসগুলো অনেক কষ্টের হয়, ঠিক আছে, এগুলো আসলে প্রচন্ড ডিমোটিভেটেড। একে তো হলো গিয়ে ফিল্ডটা অনেক কঠিন, নাম্বার হলো গিয়ে এরিয়াটা কম, কারণ সাপোর্টিভ মানুষ নাই, থার্ড নাম্বার হলো গিয়ে মানুষ জিনিসগুলো সহজে পারে না, যে পারে তাকে তোমরা সাপোর্ট করতেছো না, ফোর্থ হলো গিয়ে তোমার মন চাচ্ছে তুমি একটা করে বলে দিলা, একটা ছিল এসে বলে না আমাকে যে দোস্ত ফুয়াদ বা ছোট ভাই ফুয়াদ বা বন্ধু ফুয়াদ বা আসসালামু আলাইকুম ভাইয়া, ভাইয়া ফুয়াদ, আপনার সাথে কথা আছে ভাইয়া, এটা যে হইলো কাহিনীটা কি ভাইয়া? নট আ সিঙ্গেল stupid person or a single renowned honorable person ask me about the facts. They did just write some lines, keyboard যোদ্ধার মতো write some lines and do some shit shares. Still আমার কাছে হলো কি তোমার
গেলা, তোমারই সিনিয়র হতে পারে, তোমারই বন্ধু হতে পারে, যাই দেখবা যে আলটিমেটলি আলটিমেটলি সে হলো গিয়ে কি করবে বলো, সে হলো গিয়ে আমাকে নিয়ে পোস্ট দিছে। ওকে, বাট মানে কষ্ট লাগে জিনিসগুলো, যে ভাই তুই একটা কর না কোনো কিছু, তুই একটা কোনো কিছু কর। সো সমস্যা নাই তো, মানে করলো না কিছু, জানাইলো না, আলটিমেটলি এগুলো আসলে খুবই খুবই প্যাথেটিক, এক্সট্রিম লেভেলের প্যাথেটিক। আচ্ছা ভাই, আজকে আমার সাথে যেটা ঘটছে একটা সিম্পল এক্সাম্পল দিই। আজকে একজনের সাথে কথা বলতেছিলাম, তো জিজ্ঞেস করে কি করতেছো, আমি বলতেছি যে আমি একটা ক্লাস দেখতেছি, ফ্রিল্যান্সিং এর একটা ক্লাস দেখতেছি, কোর্স করতেছি। তো তার কথা হচ্ছে কোর্স করে কি হবে, আমি বলছি কিছু হবে না, কোর্স করতে ভালো লাগতেছে জন্য দেখতেছি। বলে ও বলছে হ্যাঁ কেন করতেছে, আমি বলতেছি যে হ্যাঁ আমার ভালো লাগে। তারপর ওর কোশ্চেন করলাম যে তুমি তাহলে ভার্সিটিতে পড়াশোনাটা কেন করতেছো, তুমি তো খুব সিরিয়াসলি করো। বলে সবাই করতেছে এই জন্য করতেছি, সবাই করতেছে এই জন্য করতেছি। বলতেছে হ্যাঁ আমি আমি যে এখানে করতেছি, এখানে এক হচ্ছে আমার প্যাশন, আমি অন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম প্লাস লোকেশন ফ্রিডম চাই এই জন্য করতেছি, প্লাস হচ্ছে আমি ফিউচারে কিছু করতে চাই এই জন্য করতেছি। বাট তুমি যেটা করতেছো এটা সবাই করতেছে এই জন্য করতেছো, এটার কোনো মানে নেই। প্লাস আমি যে জায়গায় কাজ করতেছি ওই জায়গায় অনেকে কাজ করতেছে, আরো 5,000 মানুষ কাজ করতেছে। তো তার অ্যান্সারটা ছিল আমি দেখে নেবো তুমি আর তোমার ওই 5,000 মিলে কোন ফালাও দেখে নেবো। ভাই জাস্ট ইমাজিন, একজন মানুষ ভাই যারা ত্রিপলিতে খুব যা একাডেমিক পড়াশোনা খুব ভালো করে করছে তাদের ভিতর কি কেউ ফেল হবে না? তাদের ভিতরে এমন কি হবে, কেউ কি হবে না যে জব পাবে না বা খারাপ পজিশনে যাবেন, এরকম কেউ কি হবে না? সো যখন ক্রিয়েটিভ ফিল্ডে কেউ যায় তখন তার উপর কেন এই টাইপের বুলিংটা হয় আমি এটা বুঝি না ভাই। আমার ভার্সিটি লাইফ 2 বছর হয়েছে, এন্ড সবচাইতে যে জিনিসটা খারাপ লাগে আমার, বা সবচাইতে যে খারাপ জিনিসটা ফেস করতেছে এটা হচ্ছে এইটা, যে তুই পড়াশোনা বাদ দিয়ে কেন বাইরের জিনিসপত্র করতেছো, কেন এইসব করতেছো। ভাই এটা আমি করতেছি, আমি অন্য ফিল্ডে যেতে চাই, তোমার রাস্তা এটা, আমার রাস্তা এটা। তুমি আমাকে তোমার একজন ফ্রেন্ড হিসাবে বা সিনিয়র হিসাবে আপনি যেটা বলছিলেন বা জুনিয়র হিসেবে তোমার উচিত ছিল আমাকে পুশ করা বা অন্তত সাপোর্টটা, হ্যাঁ ভাই তুমি যেটা করতেছো মানে ভাই এটা কি সত্য? মানে জানেও না সে। আমি আমি বললাম না যে ভালোবাসাটা কিসের মতো, একটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মতো, মানে ইটস রিয়েলি হার্ড টু কালেক্ট দ্য পিপল এন্ড টু সে দ্য ট্রুথ এন্ড টু স্প্রেড দ্য ট্রুথ। ওকে, আর ঘৃণাটা কি জানো, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মতো সাই সাই করে ছড়া যাবে, একটা মলিকুলকে একটা হিট করবে, ঠিক আছে, ব্যাস ধাপ করে ওটা বুম্পা হয়ে যাবে, 2 to 4, 4 to 16, 16 to 64, 32, মানে খুবই তাড়াতাড়ি একদম ছড়া যাবে। তারা জানেও না তারা কি ছড়াচ্ছে, বাট তারা ছড়াচ্ছে। ফর দ্য বাটপার, ফর দ্য উমুক, ফর দ্য উমুক। ভাই পুরো প্রুফ আছে, তুমি দেখাও তার সাথে কি একাম করছি, তার সাথে কি করছি, কয় টাকা আমি মারছি, কি করছি। ভাই বলতে মজা লাগে, বলতে হয় তাই বলছি। ভার্সিটি আমাকে আমার ক্যালিবার বা হলো কি আর্সেনাল মিশন থেকে বা যেটাই হোক স্কলারশিপ দিচ্ছে, এটা নাই গরিবের টাকায় মেরে খাইছি। স্ট্যাটাস গুলো এখনো ফেসবুকে আছে, ইউ ক্যান সার্চ। আমি তুমি ট্যাগ ওয়ার্ড দিয়ে সার্চ দাও, ফর দ্য লিখে তুমি পেয়ে যাবা। তারা জানেও না তারা কি বলতেছে, স্টিল দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, কিন্তু তারা বলতেছে। কেন বলতে জানে না, বলতে মজা লাগে তাই বলতেছে। কারণ মানুষের এটা আমার কাছে মনে হয়েছে তারা মেন্টালি ডিসঅর্ডার। একটা মানুষ যদি ভালো করে, ভাই সাপোর্ট করিস না, অ্যাটলিস্ট দেখ যে আমি ওর মতো কেমন ভালো করবো, মানে আই ইজ টু ডু দ্যাট। ওকে, ও আমার জুনিয়র, সমস্যা নাই, ওকে আমি ওর কাছে শিখবো। তোমার যদি মেন্টালি থাকে না ভাই, বিশ্বাস করো, সেটা রিসার্চ হোক, সেটা ক্রিয়েটিভ ফিল্ড হোক, তোমার ট্রিপলির বাইরে হোক, যে কোনো কিছু হোক, ইউ ক্যান জাস্ট অ্যাচিভ ইট ইন ইউর ওন ওয়ে বাই ফলোইং দ্যাট প্যাথ অ্যাকচুয়ালি। আচ্ছা ভাই, আমি যতদূর জানি যে আপনার রেজাল্টও খুব একটা খারাপ না। লেটস সে আমি জাস্ট 2টা বাইরের জিনিস নিয়ে কাজ করতেছি, আমার একাডেমিক লাইফ পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। সো আপনি এত কিছু করার পর একাডেমিক লাইফটাকে ঠিক কিভাবে রাখছেন আসলে? আচ্ছা, আমার রেজাল্ট স্ট্যান্ডার্ড মানে খুব খারাপ না, খুব মোটামুটি, মানে 3.5 এর আশেপাশে। যদি সিনিয়রদের সিভিল জিজ্ঞেস করতে হয় না, তো আমি একটা সিজিপি বলে দিলাম, ঠিক আছে। ভার্সিটি একটা রেখা হয়ে এখানে, যাই হোক তোমার দিতাম আর whatever। তো জিনিসটা আর কি এরকম যে মেনটেন করা খুবই টাফ, মানে ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস সামথিং। মানে আমরা যে কাজগুলো করতাম, যে আমি উইন ছিলাম, তারপরে আবির ছিল, নওশিন ছিল, হ্যাঁ তাশরিফ ছিল, হ্যাঁ আমাদের যে টিম গুলো ছিল আর কি, যে আমরা যে কাজগুলো করছি, মানে ইট ওয়াজ জাস্ট মানে বিয়ন্ড ইউর ইমাজিনেশন, মানে কোনো আইডিয়া নাই, ঠিক আছে। মানে ক্লাস করে ল্যাব করে, ভাই একটা রিয়েলিটি শো। ওকে, আমরা ঘুমাইতাম ফ্লোরে, রাস্তাঘাটে, গ্যারেজের মধ্যে, ওকে কালি কালি মুখে নিয়ে, হ্যাঁ এখন তো চকচক করতেছি লাইভ দেখে দেখে, তখন ছিলাম পুরো জেনুইন র কামলা, দেখেই মনে হবে যে মিস্ত্রি, ঠিক আছে। যে খানদানি খানদানি গরিব বা খানদানি ছোট লোক, মানে মুখে কালি, গ্যারেজের জিনিসপত্র, ঠিক আছে, গ্রিজ, ওকে তাতা, তারপরে ওকে পাইপ, স্টিল, এইগুলো নিয়ে তো মোটামুটি সারাদিন ছিলাম আর কি। রোবট নিয়ে কাজ করতাম বা প্রজেক্ট নিয়ে কাজ করতাম, গ্লু গান প্যান্টের মধ্যে জিনিস লেগে থাকতো, বাকিটা বসে না, গ্লু গান প্যান্টে লাগলে কি হয় আর কি। ওকে, সো রিয়েলি অকওয়ার্ড আর কি, ভার্সিটি অমনে আসতাম।
তো দেখা গেছে যে অ্যাটেন্ডেন্স অবস্থা খুব খারাপ থাকতো। বাট ওই তো কোন সেমিস্টারের প্রজেক্ট নাই, ওটা এভাবে করে কভার আপ করছি। ঘুম বাদ দিতে হয়েছে, দেখা গেছে যে ফ্যামিলি সামলায় খুব কষ্ট হতো, আবার টিউশনও করাইতাম। তো মানে খুবই হেক্টিক লাইফ ছিল আর কি। বাট আল্লাহর রহমতে মানুষ যেটা করে ওটার কিছু না কিছু পায়, আজকে না হোক কালকে হলেও পায়। তো পাই বলি তো হয়তো বা আজকে তুমি আমাকে এই সেশন গুলো ডাকছো। ওকে, দ্যাটস ওয়াই আই এম হিয়ার উইথ ইউ। তো এটাই আর কি, মানে চেষ্টা করতাম যে ঘুমটাকে একটু কমাই দিই, আটটা একটু কমাই দিই, টুয়ারে যাবো, টুয়ারে একটু কমাই দিই, এবার এই টুয়ারে যাবো না। ওকে, তারপরে হলো গিয়ে দেখা গেছে যে আচ্ছা আজকে বাইরে একটা হ্যাঙ্গার হবে, আচ্ছা ঠিক আছে বাদ দিই, আমার প্রজেক্টে কাজ আছে। তো ওই জিনিসগুলো আমরা মিনিমাইজ করি। তুমি এখন তোমার ফোনে যাও, আমি আমি বেড দিতে পারি, তোমরা তোমার সবার ফোনে যাও, ফোনে স্ক্রিন টাইম দেখো, ফেসবুক অলমোস্ট 2 ঘন্টা ইউজ করা হয়ে গেছে সবার। ফেসবুক 2 ঘন্টা ইউজ করা হয়ে গেছে হুদাই, মানে জাস্ট বেসিক স্ক্রলিং ইন আ আওয়ার, বেসিক স্ক্রলিং 5 মিনিটস। সো তুমি 12 ঘন্টা হিসাব করো, 12 × 5 = 60। মানে ইজিলি তুমি হলো গিয়ে 1 ঘন্টা তুমি নষ্ট করো ফেসবুকে। আর রাতে শোয়ার সময় আধা ঘন্টা 1 ঘন্টা এমনি যায় রিলস দেখতে। মানে এটা অনেকের, মানে এটা খুব নর্মাল ডেইলি রুটিন। তো ভাই 2 ঘন্টা তুমি যদি বাঁচাও, তুমি 2 ঘন্টায় 2টা টিউটোরিয়াল দেখতে পারবা, 2টা প্রজেক্টের আইডিয়া নিয়ে ব্রেন স্টর্ম করতে পারবা। ঠিক আছে, মানে ইনাফ টাইম। মানে আমরা জাস্ট কিভাবে নষ্ট করি এইসব জায়গায়। আমি খুবই লিমিটেড টাইম ফেসবুকে বসি, ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়াতে বসি। তখন একটু বসতাম, তখন একটু বড় ছিল, এখন আরো কমাই দিচ্ছি জিনিসগুলো। ওকে, মানে জাস্ট দেখা গেছে স্টোরিতে বের হয়ে গেছি, পোস্ট দিয়ে বের হয়ে গেছি এরকম। মানে আমাকে আমি আবির তুমি তো মেসেজ পাও না, পাইছো আমার বলো, আমি কবে রিপ্লাই দিছি বলো। সো আই হ্যাভ হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি বলছি এনি টাইম আমার সব নোটিফিকেশন অফ করা, আমার সব নোটিফিকেশন অফ করা, খালি আমার আই মেসেজটা অন ফর সাম স্পেশাল পারসনস। ওকে, মা বোন যারা আছে। আর হলো কি ফোন কল, এনি টাইম ইউ ক্যান কল মি, ঠিক আছে, আই উইল বি দেয়ার। কিন্তু ওই যে আমার কাছে এগুলো মানে উইয়ার্ড লাগে যে ভাই আপনি কল দিছিলাম, তুই কল দিছিস, তুই কল দিছিস ভাই মেসেঞ্জারে, ভাই আপনি আমি মেসেজ করছি কিন্তু কই ভাই হোয়াটসঅ্যাপে। ডাজ ইট মেক এনি সেন্স ভাই, তুমি টেক্সট করছিস, তুমি কল দিছিস, মানে এতটা ইন্টারনেট অ্যাভেলেবল হয়ে গেছে, আমরা মনে করি হোয়াটসঅ্যাপে কল দেওয়াটাই কল হয়ে গেছে, মেসেঞ্জারে কল দেওয়াটাই কল হয়ে গেছে। বাট ইটস নট সামথিং লাইক দ্যাট। ওকে, এই টাইমগুলো যদি তুমি কমাই দাও, তুমি অনেক টাইম বের করতে পারবে। ঠিক আছে, এই তো এইভাবে করে ম্যানেজ করতাম আর কি, এপাশ ওপাশ করে। আচ্ছা ভাই, হাই স্কুল লেভেলের একটা স্টুডেন্ট যদি শুরু করতে চায় রোবোটিক্স, হাই স্কুল বা কলেজ লেভেল থেকে, সো তার গাইডলাইনটা কিরকম হবে বা জার্নিটা কিরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন অ্যাজ এ মেন্টর, আপনি যেহেতু রোবোটিক্স শিখানো? আচ্ছা, এখানে আবির আমি একটু বলি, মানে রোবোটিক্স এর কোর্সের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, আমি যদি ট্রিপলি পড়া শুরু করি, আমাকে কিন্তু সবার ফার্স্টে ডিসি সার্কিট পড়াবে, তারপরে এসি পড়াবে, তাই না, নন ডিপার্টমেন্ট কোর্স থাকবে। এটা কিন্তু একটা ফেজ, মানে একটা সিঁড়ি। তো রোবোটিক্স এর সিঁড়িটা কিন্তু একটু অন্যরকম। মানে ধরো তুমি যদি মনে করো যে আমি বেসিক মাইক্রো প্রসেসর ইন্টারফেস নিয়ে শিখবো, মানে তুমি যদি ভিতরে ঢুকো ইউল বি লস্ট। এটা সাগর, লিটারেলি সাগর। ঠিক আছে, মানে একটা সেফ মেমোরি ইপি রম এর মধ্যে এই 1-2 কিলোবাইটের জায়গার মধ্যে কোড সেভ করা যায়, এবং এটার যা কাজ হিউজ। ঠিক আছে, কেমনে বিট বাইটের খেলাগুলো হচ্ছে, কিভাবে প্রসেসর কাজ করতেছে, হিউজ, মানে শেষ নাই। এটা একটা সেক্টর। তো যদি মনে করো যে আমি প্রজেক্টের দিকে ডেভেলপ করবো, ফোকাস করবো, ওটা আলাদা সেক্টর। তখন তো তাকে কম্পোনেন্ট বেসড দিকে আগাইতে হবে। তো ইন্টারন্যাশনাল ওয়াইজ ইউডেমি আমি কোর্স নিজে করছি। আমি যখন কোর্স বানাইছি বাংলাদেশের যে ফার্স্ট রোবোটিক্স কোর্স 10 মিনিট স্কুলে যেটা আছে। ভাই তো আমি করছিলাম এটা হ্যাঁ মনে হ্যাঁ হয়। হ্যাঁ, তো থ্যাংক ইউ। তো ওই যে কোর্সটা বানানো হয়েছে, ঠিক আছে, তো ওই কোর্সটা কিন্তু আমি একা একা বানাতে পারিনি, এমনি বানাতে পারিনি। আমি কি করছি, আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখছি, আমি কোর্সটা টিউটোরিয়াল দেখছি। ওকে, দেখে মনে হলো যে ভাই এরা তো খুব আহামরি কিছু না, ওই পিন ডায়াগ্রাম নিয়ে কথা বলতেছে, ওই সেম জিনিস নিয়ে কথা বলতেছে। এখন আমি যদি ওই দিকে ফোকাস করি, মানে একদম আর্ডিনোর ভিতরে, আমাদের পোলাপান শিখবে না। স্কুল লেভেলে এত ডিটেলস যাওয়ার দরকার নাই। সো ইন জেনারেল সবার জন্য যেটা হইতে পারে, এই জন্য আমি ওই কোর্সে ডিজাইন করছিলাম। হ্যাঁ, স্টিল একটু রোবোটিক্সের ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে এখনো হলো গিয়ে বেসিক ভিডিও গুলো আছে আর কি, স্টিল এখনো আছে। আমি কদিন আগে হলো গিয়ে বেসিক রোবোটিক্স এর 3 ঘন্টা একটা ফুল ভিডিও ছেড়ে দিচ্ছে আর কি। তো এইগুলো আসলে শিখতে গেলে কি হয়, তুমি আসলে একটা ধারণা পাবা। আর তোমার শুরুই করতে হবে একদম আর্ডিনো দিয়ে। ইফ ইউ হ্যাভ দিস এনাফ স্কিলস অফ প্রোগ্রামিং, দেন গো ফর দ্য রাসবেরি পাই, গো ফর দ্য রাসবেরি পিকো। ওকে, গো ফর দ্য এনি ডেভেলপ বোর্ড লাইক জেটসন ন্যানো। ওকে, তারপর হলো গিয়ে আরো আরো অনেক মানে নাক পিসি নিয়ে মিনি পিসি নাক পিসি নিয়ে কাজ করে, এইগুলো নিয়ে কাজ করতে পারো। বাট আমার মনে হয় ছোট থেকে একটা আর্ডিনো উনো, মানে ইন জেনারেল সবার জন্য ডাল ভাত, মানে পান্তা ভাত আর কি। ঠিক আছে, ডাল ভাত পান্তা ভাত পেঁয়াজ, এটা আর কি আর্ডিনো উনো, এটা দিয়ে শুরু করতে হবে। এরপরে তুমি তার সাথে কিছু সেন্সর ইন্টিগ্রেশন করো,
তুমি মোটর ড্রাইভার অ্যাড করো, হ্যাঁ, এরপরে তুমি পাওয়ার নিয়ে কাজ করো, মানে ব্যাটারি ক্যালকুলেশন গুলো করো। ওকে, ইফ ইউ ক্যান ডু দ্যাট, দ্যাট উইল বি দ্যাট উইল বি ইয়োর ইজিয়েস্ট ওয়ে টু লার্ন রোবোটিক্স। হ্যাঁ, বুঝছি বুঝছি। সো বাই দ্য ওয়ে, যারা ভিডিওটা দেখতেছেন, ভাইয়ের একটা কোর্স আছে 10 মিনিট স্কুলে, রোবোটিক্স ফর বিগিনার। এটা আমিও করছিলাম, এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে এখন। সো চাইলে করে আসতে পারেন। খুব বেশি দাম না, মোস্ট প্রবাবলি 1200 টাকা। এখন কমে দিচ্ছে, মানে 1100 করে দিচ্ছে। দ্যাট ইজ দ্য ফার্স্ট রোবোটিক্স কোর্স ইন বাংলাদেশ। আবির, আমি আমি রিয়েলি ডিপ্রেসড। আমি আসলে একটা কারণ, আমি জানি না তুমি এটা নোটিস করছো কিনা, এখনকার দেখছো কি অবস্থা রোবোটিক্স মার্কেটে, দেখছো তো নাকি? মানে যেখানে সেখানে সবাই ভাই স্কুল, মানে আমার হাসি পায়। আই স্টিল, মানে স্টিল, মানে স্টিল গট ফিয়ার যে ভাই আমি শিখাবো, আচ্ছা যদি ভুল হয়, না এটা আই একটু জেনে নিই। ব্যাঙের ছাতার মতো সব জায়গায় এই ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশন, অমুক অমুক, এই ক্লাব, এই হ্যান ত্যান, সবাই শিখাচ্ছে। মানে আমার লিটারালি ভয় লাগে যে আমি শিখানো মানে আমার এই জিনিস দেশের মানুষ খাবে, পিচ্ছি পোলাপাইন এগুলো গিলবে, অ্যাবজর্ব করবে, এটা নিয়ে সে ক্যারিয়ার গড়বে, কিছু মানুষ এটা নিয়ে স্বপ্ন দেখে। ওকে, আমার স্টিল ভয় লাগে। আর মানুষ হলো কি গণহারে পড়ে যাচ্ছে, এই করে যাচ্ছে, এবং সরি টু সে, মানে তারা হয়তো ভালো জানে, বাট ইন টার্মস অফ educating someone, distributing the knowledge, ওকে, মেক আন্ডারস্ট্যান্ডেবল, যেখানে আসলে একটু পোর মার্কস পাবে। আমি আমি দেখছি ভাই, আমি না দেখে বলতেছি না, আমার মনটা খুবই খারাপ এইসব জিনিস দেখে। এবং অনেক বড় বড় ব্র্যান্ডের ফ্রড বেরিয়েছে এই লাইনে, বড় বড় ব্র্যান্ডের ফ্রড। ফেসবুকে একটু ঢুকো, একটু আশেপাশে তাকায় দেখো, বিভিন্ন কম্পিটিশন নামে এরা কি কি করতেছে, এবং তারা আমার আশেপাশেরই মানুষ, তাদেরকে আমি চিনি, নিব না, সবাই চিনে। তারা আর কি ওপেন ভাবে তারা এগুলো করতেছে, এবং এটা আসলে খুবই অ্যালার্মিং ইস্যু যে আমরা কাকে ফলো করতেছি। আচ্ছা ভাই, বাংলাদেশের রোবোটিক্স রিলেটেড কন্টেন্ট এত কম কেন? মানে নাই বললেই তো চলে। বাইরের দেশে দেখা যায় হিন্দিতে, উর্দুতে, ইংলিশে অনেক আছে, বাট বাংলায় কেন এত কম? মানে চাইলে কিছু পাওয়া যায় না ভাই, কারণ কেন আছে তো আসছে? ভাইয়া। আচ্ছা, আমি তোমাকে বললাম, যারা অ্যাকচুয়াল কাজ জানে তারা কাজ শিখায় না, এ জাস্ট অ্যাপবোর্ডে উড়াল দেয়, নাম্বার ওয়ান। ওকে, যারা কাজ জানে এবং শেখাতে চায় তারা হয়তোবা শেখাচ্ছে, কিন্তু ডিউ টু দিস পুলিং মেথড, আশেপাশে নোংরামের জন্য তারা চুপ হয়ে গেছে। আমার আশেপাশে এরকম পরিচিত অনেকে আছে। আবার যারা কাজ জানে এবং শিখাতেও চায়, কিন্তু আলটিমেটলি শিখানোর ক্ষেত্রে তারা অপরাগ, মানে তারা অত ভালো শিখাতে পারতেছে না, জাস্ট আরেকজনকে ডাউন করে দিয়ে সেই মার্কেটটা ধরতেছে। সো আলটিমেটলি যারা জেনুইন পার্সন, জানে এবং শিখাইতে পারে বা শিখাতে চাচ্ছে, তারা একটু ব্যাকআউটে চলে গেছে। বুঝতে পারছি? এই জন্য মানুষ আসলে ওই কলিজা নিয়ে আর সামনে আগায় না। Just জানে এখানে গিয়ে তো এরকম হবে, বা এখানে গিয়ে তো আমার লাভ নাই, এখানে গিয়ে তুমি কথা বলতে হবে না, ও তো মার্কেট ধরে ফেলছে, আমি আর কি করবো। এই ডিমোটিভটা আসলে খুব বড় জিনিস। এই ডিমোটিভেশনটা খুব বাজে ভাবে হলো গিয়ে তোমাকে ট্রিগার করে। ওকে, এবং এটা হয়ে আসতেছে। তুমি দেখবা যে কোনো ভালো কন্টেন্ট তুমি পারবা না, তুমি বিভিন্ন জায়গায় কন্টেন্ট দেখবা, কিন্তু রোবোটিক্স এটা তুমি পাবা না। স্টিল আমি বিলিভ করি, আমি ইনশাল্লাহ করবো, এবং প্রসেসের মধ্যে আছি, প্ল্যান সাজাচ্ছি, এবং কয়েকটা তো আমি করছিও, ঠিক আছে। বাট ওই তো নাই। তুমি একা কতদিন টানবা বলো? Plus তোমার তো রিসোর্স লাগবে, তোমার কম্পাউন্ড লাগবে, তোমার মানুষ লাগবে। তুমি চাইলে কিন্তু ভাই রোবোটিক্স এর ভিডিও, আমি তোমাকে বলি 10 MS যখন করা হয়েছিল, আমি যে টেকটা নিব, আই এম দ্য ডিরেক্টর, আই এম দ্য অ্যাক্টর, আই এম দ্য ইনস্ট্রাক্টর, আমি সব, আই এম দ্য স্ক্রিপ্ট রাইটার। কারণ ওরা যে আমাকে হেল্প করবে, কি লিখবে বলো? মানে স্ক্রিপ্টে কি লিখবে বলো? মানে আমার স্ক্রিপ্ট আমাকে লিখতে হবে। এখন দেখো, তুমি একটা আর্ডিনো কানেকশন দিবা, সাপোজ তুমি জাম্পার ওয়ার একটা এলইডি কানেকশন দিবা, তো এই টেকটা তো আমি তুমি সাইড থেকে নিবা না, এটা টপ ভিউ লাগবে, রাইট? তো তোমার তিনটা ক্যামেরা শুট লাগবে, একটা লাগবে টপ ভিউ, একটা লাগবে ফ্রন্ট ভিউ, একটা লাগবে সাইড ভিউ। এই যে ক্যামেরা সেট আপ, এই যে টেক নেওয়াটা, এই যে স্ক্রিপ্টটা, হ্যাঁ, তো এগুলো তো আসলে তুমি পারো বলে তুমি জানো। ইভেন আমাকে বলো, আমি একটা রোবোটিক্স এর ভিডিও এডিট করবো, বলো তুমি কি র্যান্ডম ভিডিও করে দিতে পারবা? এটা কি সম্ভব? তোমার আমি অন্য কোনো ভিডিও তুমি এখন এডিট করে দিবা, বাট ইন টার্মস অফ রোবোটিক্স তুমি যেটা না জানো, তুমি কিছু এডিট করতে পারবা না। তুমি কোথায় হলো কি ইনফোগ্রাফিক দিবা, কোথায় হলো গিয়ে ট্রানজিশন মারবা, কোথায় কি করে তুমি বুঝবাই না। বুঝতে পারছি? তো এই জন্য আসলে জিনিসগুলো খুবই কমপ্লিকেটেড হয়ে গেছে। তো যে করবে তার আসলে খবর আছে, তাকে সবই পারতে হবে। এই জন্যই মেবি করছি। কিছু প্রবলেম ছিল, সে হচ্ছে একটা ভিডিওর নিচে হচ্ছে নোট ছিল অন্য একটার, মানে পিডিএফ যেটা নোটটা দেয় অন্য একটার ছিল। মোস্ট প্রবলি আমি আপনাকে মেসেজ দিয়ে বলছিলাম, ভাই আপনার কোর্সে প্রবলেম আছে। ভাই আপনি ওরা চাইলে জানে না, কিন্তু
ওরা তো জানে না যে কোনটা নোট কোনটা, বুঝে নাই? আমি তো আমার কন্টেন্ট দিয়ে দিচ্ছি, ওরা তো হুম, বুঝতেছে না। হুম। ভাই টেনএমএস এর রিসোর্স এখন অনেক উন্নত হয়েছে, আমি টেনএমএস আছি এখন, সো আমি জানি। সো আপনি চাইলে কিন্তু কোর্সটাকে রিডিজাইন করতে পারেন, এইটাই এটা একটা ভালো আইডিয়া হতে পারে। আপনি যে কথা বলে রিডিজাইন করতে পারেন, সো এক্ষেত্রে অনেক হ্যাঁ রিসোর্স হ্যাঁ, পাবেন। বুঝতে লেটস সে পারছি। অনেক ভালো ভালো ট্যালেন্টেড মানুষ টেনএমএস এ আছে। এন্ড এই অন্য ফিল্ডের লেটস সে রোবোটিক্স বা সিএসসি ত্রিপল জানাশোনা মানুষও টেনএমএস এ অনেক আছে। সো চাইলে আপনি হেল্প পেতে পারেন, এটা বিষয়ে দেখতে পারেন। এটা অন্য জায়গায় নতুন ভাবে কিছু না করে ওইটাকে রিডিজাইন করলে হয়তো আর এক্সট্রা কিছু হুম, হুম, অ্যাডভান্টেজ হুম, পেতে পারেন। হুম, হুম। আচ্ছা ভাই, তো বেসিক রোবোটিক্স নিয়ে বললাম, কনজিউমার রোবোটিক্স এর ভবিষ্যৎটা কি বাংলাদেশে আসলে? কি লেটস কি রোবটিক? কনজিউমার রোবোটিক্স বা কনজিউমার আচ্ছা, ইলেকট্রনিক্স, এটার ফিউচারটা কি? এটা কি আসলে ইনোভেশন আনা পসিবল, বা ইউনিভার্সিটি লেভেলের একটা বাচ্চার পক্ষে কি কনজিউমার ইলেকট্রনিক্স বা কনজিউমার রোবোটিক্স এই টাইপের স্টার্টআপ শুরু করা কি আসলে পসিবল? মানে এক্স্যাক্টলি, মানে কনজিউমার বলতে কোনটাকে বলতেছ, মানে ফোকাস কোনটাকে, এটা আমাকে বলবো। লেটস সে আমাদের ঘর একেবারে বেসিক যেটা চলে আসছে এটা দিয়ে শুরু করে, লেটস সে আমার ঘর মুছে দেবে এরকম একটা কিট বানাবো আমি। রোবট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এখন আমি তোমাকে বলি, মানে আহ, মানে এআই যে রেগুলেশন হলো, আমরা কি করি জানো? কিছু হইলে মানে এখানে এআই ঢুকাই দিই, এখানে এআই অ্যাড করে দিই, ওখানে এআই অ্যাড করে দিই। ভাই সবখানে তোমার এআই লাগবে না, মনে করার চেষ্টা করো, তাই না? সবখানে তোমার এআই লাগবে না। তো রোবটিক জিনিসটা এরকম, যে আমার তো বাসায় একজন হেল্পিং হ্যান্ড আছে, তো আমার কেন রোবট দিয়ে কাজটা করাতে হবে? আমাকে এফিসিয়েন্সিটা বুঝতে হবে। আমার যদি বাসায় একজন মানুষ থাকে, আমি যদি 500, 1000, 2000 টাকা দিয়ে একজন কাজের মানুষ রাখি, যে কিনা আমাকে হেল্প করবে আমার কাপড় গুছাতে, বা আমার একজন, আমি একজন ভাই রাখলাম বা একটা বোন রাখলাম, বা যে হোক না কেন, তাকে আমরা পে করলাম বা পে করলাম না, গ্রামের বাড়ি থেকে আনলাম, হুএভার হি অর শি ইজ, যদি আমাকে হেল্প করে, তো রোবটের হেল্পার এই হেল্প সিস্টেম হবে না। হ্যাঁ, এখন পয়েন্ট আছে। আমার যদি বাসা হয় মরুভূমির একটা জায়গায়, লেটস সে আমি হলো গিয়ে অস্ট্রেলিয়ার পার্থে থাকি, একদম মেইন সিডনি ভিক্টোরিয়া থেকে একদম সাইডে, মানুষের একদম জনমানবহীন শূন্য, বা কানাডায় হলো গিয়ে আমি বরফের দেশে আছি, ওকে। এখন তো ভাই মানুষ ডাকতে গেলে ঝামেলা, মানুষ আমি পাবো কই? দেন রোবট আমার বেনিফিশিয়াল হবে। কিন্তু বাংলাদেশে দেখা হতো একজনের কান্দে পড়ে একজন উঠে থাকে, ঠিক আছে, ভার্চুয়ালি এবং ফিজিক্যালি, এবং ঘনবসতি পূর্ণ লোকের প্রতি বড় কমিটারে হলো গিয়ে কতজন মানুষ থাকে। তোমার তো মানুষের হিউম্যান রিসোর্সের অভাব নাই, তোমার তো আসলে এইখানে রোবটটা দরকার হচ্ছে না। সো কনজিউমার রোবট আলটিমেটলি খুব বেশি এফেক্টিভ হবে ইন টার্মস অফ ইন্ডাস্ট্রিয়াল পারপাস, ইন টার্মস অফ কি বলে, রেগুলার বেসিস ওয়ার্কে না, প্রমোশন পারপাস। ঠিক আছে, যে আমি আসলে কি করবো এটা দিয়ে? আমি একটা রোবোটিক আর্ম বানালাম, যে কিনা আমাকে বড় একটা ব্যাগ থাপ করে ধরে আরেকটা জায়গায়, এটা কি জানি বলে, কনভেয়ার বেল্টের মধ্যে, রানিং কনভেয়ার বেল্টের মধ্যে ফিকে মারলো বা ফেলে দিল। তো মানুষ নিবে, ধরে হাঁটবে, হেঁটে রাখবে, আবার নিবে, ওর থেকে রোবোটিক আর্মটা আরো স্মুথলি করতে পারবে না? এখন যদি ভাই এটা গ্রেনেড হয়, রানিং গ্রেনেড, মানুষের এটা বিপজ্জনক। সো আমার ইউটিলাইজেশনটা কোথায় হবে, এই জিনিসটা বুঝতে হবে। সো আসলে ইন্ডাস্ট্রিয়াল পারপাজে, তারপর হলো গিয়ে ওয়ার রোবট, এই জায়গাগুলোতে আসলে এই মানে কনজিউমার সেকশন, এটা আর কি মার্কেট আছে। তুমি বাসায় তুমি ঘর গুছাবা, ওটার জন্য আসলে দরকার তো রোবট, বাট প্রজেক্টের জন্য ঠিক আছে। আচ্ছা ভাই, ওই যে বোস্টন ডাইনামিক্স এর যে হিউম্যানয়েড রোবট গুলো আছে, ওই টাইপের রোবট কি বাংলাদেশে আসতে পারে না, যে লেবার ওয়ার্কের জন্য কোন ইন্ডাস্ট্রি কি আনতে পারে না, বা আনার পসিবিলিটি আছে? ওগুলো অনেক দেরি ভাই, ওগুলো ট্রায়াল ফেজে আছে, ম্যাক্সিমাম ফেক ভিডিও। তুমি জানো মনে হয়, ঠিক আছে, ওই যে মানুষ মারামারি করতেছে, হ্যান করতেছে, এগুলো আর হ্যাঁ, কি অনেকগুলো ফেক ভিডিও আর কি, হ্যাঁ। এরা পরে বুঝতে পার, মানে অনেকে আমি বলছে যে এত মিলিয়ন মিলিয়ন ভিউজ, এগুলো আসলে অনেকগুলো ফেক ভিডিও আছে। বাট ফ্যাক্ট হলো যে তারা যেভাবে আগাচ্ছে, ওরে ভাই রে ভাই, মানে আর ইউজ করে, ঠিক আছে, মানে ট্রু গোল, ঠিক আছে, ডিপ লার্নিং মেশিন লার্নিং ইউটিলাইজ করে। এক নতুন রিপোর্ট দেখলাম যে তার কাজ হলো গিয়ে, এখন তো রেনফোর্সমেন্ট লার্নিং হয়, মানে মেশিন লার্নিং ডিপ লার্নিং এর পরের ভার্সন হলো রেইনফোর্সমেন্ট লার্নিং। সেখানে কি হয় জানো? সেখানে হলো গিয়ে তোমার ডেটা থাকে না, তোমাকে কোনো প্রি ট্রেইন তুমি ডেটা দিবা না, কোনো ডেটার কোনো খেলা নাই। ও এনভায়রনমেন্টে ডেটা কালেক্ট করবে, নিজেকে নিজে শিখাবে রিওয়ার্ড পয়েন্ট আকারে। বুঝতে পারছি? তো ওই রোবটটা যেটা আমি দেখলাম, যে সে দিনে 100টার মতো, মানে সরি, প্রতি ঘন্টায় সে 100টার মতো এক্সপ্রেশন প্র্যাকটিস করে। মানে তাকে আয়নার সামনে বসাই দেওয়া হয়েছে, আয়নার সামনে, মানে এ কাজই এটা, ঠিক আছে। কথা বললে তুমি চিন্তা করে দেখো, তুমি কয়টা এক্সপ্রেশন পারো বলো তো? তুমি মন খারাপ হলে এটা করবা, বা এটা করবা। ওই রোবটটা এটা এটা তার প্রতি ঘন্টার একটা ক্লিক,
প্র্যাকটিস একটা ক্লিক ডেটা নেওয়ার। সো চিন্তা করে দেখো, ও এক্স্যাক্টলি একদম যে এক্সপ্রেশনটা দরকার ওই মোমেন্টে সে সেটাই দিবে। তো এটাই সে এই ঠোঁটের স্মাইল বা এক্সপ্রেশনটা সে প্র্যাকটিস করতেছে। তো চিন্তা করে দেখো, এইগুলো হলো কি ফিউচার। এই কাজগুলো আর কি মানুষ এখন করতেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। এরকম ওই যে স্পাইডারম্যানের ভিলেনটা ছিল না, ওই যে পিছন থেকে এক্সোস্কেলেটনের মতো আর কি, হ্যাঁ, পিছন থেকে হাত বের হয়, এটা তো আর কি আবিষ্কার হয়ে গেছে। থার্ড হ্যান্ড টাইপের, পিছন থেকে একটা বড় একটা হাত বের হবে। ভুলে গেছি ভিলেনটার নাম। স্পাইডারম্যান না থ্রিতে ছিল মিস্টার ডক্টরের নাম যেন কি, ভুলে গেলাম। তো ওই যে দেখি না, আমি জানি না এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওর মতো আর কি অবস্থা হবে, যে একটা এক্সট্রা হাত আসবে পিছন থেকে, ওই কাকড়ার মতো একটা থার্ড হ্যান্ডের মতো ধরে গ্র্যাব করতে পারবে তোমার দুইটা হাত ছাড়াও। ঠিক আছে, অনেক পাওয়ারফুল আর কি। তো এগুলো হলো কি এখন ফিউচার, মানে এগুলো নিয়ে মানুষ কাজ করতেছে। বুঝা গেছে? আচ্ছা ভাই, এগুলো এখন অনেক বেশি ওয়েবটা আছে। কি ধরতে পারবে? মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ওয়েব আসছে বাইরের দেশে, প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, মানে ওরা খুব দ্রুত, লেটস সে ওরা হচ্ছে রকেটের মতো যাচ্ছে, আমরা নর্মাল হেলিকপ্টারের মতো উঠতে পারতেছি ওটা না। আরো So, 10 বছর দেরি আছে, ওইটা আস্তে আস্তে, তার আগে না না একটা মিলার। না না, ওই ওয়েবটা কি আমরা ধরতে পারবো? লেটস সে ওরা যেভাবে এগিয়ে যাচ্ছে, ওটার সাথে কি আমরা হচ্ছে ওদের সাথে কি দৌড়াইতে ওই পারবো? বা হালকা হালকা বাতাস লাগলে তুমি ওটা ছিটাফোটা পাবা, বাট ওটা 10-15 বছর লাগবে। ঠিক হ্যাঁ, আছে, আর অনেক দেরি আছে। এই দশ আর পনেরো কি। বছরে ওরা আবার আরো 10 100 বছর আগায় যাবে না? হ্যাঁ, হ্যাঁ, এটাই। আচ্ছা আচ্ছা। ভাই, যে কনজিউমার ইলেকট্রনিক্সে ছিলাম, যে বাঙালির মেন্টালিটিতে এরকম যে হ্যাঁ, আমি ঘরের একজন হচ্ছে হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাবো না, আমি ঘরটা মোছাবো একজন ছোট একটা রোবট দিয়ে, খুব পশ ব্যাপার। So, এই ক্ষেত্রে কি কোনো হেল্প হবে, বা মানে সেলটা বেশি হবে যে কনজিউমার রোবোটিক্স এর? তো সেই ক্ষেত্রে ভাই তোমার হিউম্যানেরটা আসলে বোকামি হবে। কারণ তোমার খরচ অনুযায়ী তোমার মানে আউটপুট অনেক লো হয়ে যাবে। তুমি শুধু হলো গিয়ে পার্টিকুলার টাস্কের উপর নিতে পারো, যেমন হলো গিয়ে একটা রোবট নিলা, অটোনোমাস রোবট, তাকে তুমি সুইচ অন করে দিলা, ওর কাজ হলো গিয়ে রুমের প্রত্যেকটা কোনায় গিয়ে রাউন্ডের মতো ঘুরবে, আর একটা হলো গিয়ে তোমার স্প্রে করবে আর কাপড়টাতে মুছে দিবে, স্প্রে করবে কাপড়টাতে মুছে দিবে, ওর কাজ শেষ। বা এমন হতে পারে ও একটা ম্যাপিং করবে, ম্যাপিং করে এই এই যে এই 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 মানে জিগজ্যাগ আকারে গিয়ে গিয়ে পুরো টায়ার তোমার পরিষ্কার করে দিবে। মানে একই সাথে পানি দিবে, একই সাথে হলো গিয়ে রাউন্ড আকারে ঘুরতে থাকবে। এটা হইতে পারে, তোমার আর ঘর মোছা কষ্ট করে লাগলো না। তো তুমি পার্টিকুলার টাস্ক অনুযায়ী রোবট সিলেক্ট করতে পারবা। বাট ওই তো তুমি একটা হিউম্যানয়েড নাও, ওইটা আসলে ওয়ার্ড ইট হবে না। বুঝছি বুঝছি। ওর আচ্ছা চার্জ ভাই, তোমার মাসে হলো গিয়ে 3,000-4,000 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, বুঝছি। ভাই, আমি ধরেন আমি এখন বিজনেস করার ইচ্ছে হলো, আমি এই কনজিউমার ইলেকট্রনিক্স নিয়ে বা রোবোটিক্স নিয়ে, কনজিউমার লাগবে না, আমি জাস্ট রোবোটিক্স রিলেটেড কিছু নিয়ে বিজনেস শুরু করতে চাই। এক্ষেত্রে আমার ফ্রেমওয়ার্কটা কি কি হবে? ভার্সিটি লেভেল থাকা অবস্থায় আমার কি 100 200 কোটি টাকাই লাগবে ফান্ডিং, বা অল্প স্বল্প 2 5 লাখ টাকা দিয়ে কি শুরু করা যাবে না? না ভাই, 5 টাকা দিয়ে শুরু করতে পারবা না, বিকজ তুমি যদি মানে একটা বেসিক মানে বেসিক তুমি রোবট একটা রোবোটিক আর্মের দিকে যাও, আমাদের যে আমি ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সাল স্কলার্স, ওইখানে আছে। ওইখানে ওটার দাম, একটার দামই 10 লাখ না 12 লাখ, 12 লাখ টাকা জাস্ট একটা আর্ম। তুমি জোস একটা আর্ম, ঠিক আছে, আর তুমি চাইলে আমি তোমার ছবি দিব অনেক। তো ওই তো ওটার দাম এত টাকা। এখন তুমি আমারে বলো এই আর্ম দিয়ে তুমি কি করবে? ওই আর্ম দিয়ে তো তোমাকে ওই পরিমাণ টাকা উঠাইতে হবে। ওই কনসেপ্ট তুমি এটাকে বাসার মধ্যে ফেলে রাখবা? তাহলে ইন্ডাস্ট্রি ইউজ করতে হবে। যে তুমি যদি হিসাব করো যে আমি মানে বিজনেস স্টক করতেছি আমি তোমার সাথে এখন, যে আমার এখানে 10টা মানুষ কাজ করবে, 10টা মানুষকে আমি মাসে বেতন দিতাম কত? 10,000 টাকা। তাহলে 5টা মানুষ ছিল, 5টা মানুষকে আমি 10,000 বেতন 50,000 টাকা। তাহলে এক মাসে আমি 50,000 টাকা বেতন দিতাম ওই পার্টিকুলার টাস্কটার জন্য। তাহলে 12 মাসে কত? 6 লাখ টাকা। তা আমি যদি 10,000 টাকা ইনভেস্ট করি, আমি যদি রোবটকে মাত্র কারেন্ট চার্জ, মানে জাস্ট ইলেকট্রিসিটি চার্জ, মানে বিল আসলো 10,000 টাকা বা 5,000 টাকা, 5,000 টাকা খরচ করে আমি যদি এক বছরে, পুরো বছরে বলতেছি, এক বছরে 60,000 টাকার কাজ সেভ করতে পারি, কারণ তার কোনো কষ্ট নেই। আনলেস নষ্ট হবে না, কারণ তার 5 বছর ওয়ারেন্টি আছে, let's say। তো তার তো কোনো নষ্ট নেই, তাহলে আমি ওই টাকাটা উঠে ফেলতে পারছি না। এইখানে তোমার হলো গিয়ে বিজনেস মাইন্ডে খাটাতে হবে, যে আমি একটা রোবট আনবো, এটা এনে এত টাকা সেল করব, এই জায়গায় সেল করব, ওদের এই ডিমান্ডটা আছে, খুব ভালো হয় নিজে বিল করে দেওয়া বা রিবিল করে দেওয়া বা কাস্টমাইজেশন করা। ঠিক আছে, কারণ এই কনজিউমার রোবট তুমি আনতে গেলে তোমার আসলে মানে আমাদের বাংলাদেশের মানুষের মেন্টালিটি বুঝতে হবে। বাংলাদেশের মানুষ কি চিন্তা করে, তারা তারা আসলে কি চায়, বা তারা কি খাবে কি নিবে। ঠিক আছে, খালি আনলাম, লাভ নেই তো আসলে। ঠিক আছে, মানে আমার কাছে মনে হয় যে এটা কোনো ইফেক্টিভ বিজনেস হবে না। আমার কাছে মনে হয় যদি তুমি কোনো হিউম্যান রোবট আনো বা দামি কোনো রোবট আনো, ঠিক আছে, হ্যাঁ হবে। আমি রেস্টুরেন্টে দিয়ে দিলাম, রেস্টুরেন্টে বললাম যে এই রোবটটা তোমাদের লাইন ফলো করে করে যাবে আর আমাদের সবাই খাবার দিবে, এবং এর জন্য হলো গিয়ে তোমার কি জানি বলে,
ক্যাট বলে, মানে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, হ্যাঁ ক্যাট বলে। তো এই অ্যাকুইজিশন কস্ট তোমার বেড়ে গেছে, বা হলো গিয়ে তোমার এঙ্গেজমেন্ট আগে থেকে বাড়ছে, মানুষ বাড়তেছে, ভিউ বাড়তেছে। ওকে, আগে আসতো 100 জন, এখন আসছে হলো 250 জন। এই যে 150 জনের টাকা আমি নিতে পারতেছি, এটাই আমার হলো রোবটের জন্য আসতেছে। দ্যাটস দ্য ইনভেস্টমেন্ট। ওকে, সো থিঙ্ক লাইক দ্যাট আর কি। কোন একটা প্রবলেমকে অ্যাকচুয়ালি সলভ করতে হবে, বা হ্যাঁ হ্যাঁ, problem solve কস্টটাকে করতে কমাতে। হবে। হ্যাঁ, ওদের কস্টটাকে যদি কমাইতে চাই তাহলে তো ওরা আমাকে টাকা দিবে, শুধু শুধু তো আমার কাছ থেকে কিনবে না। আচ্ছা ভাই, রোবোটিক্স রিলেটেড অনেক আলাপ আলোচনা করলাম। আপনার কি কোনো এরকম মেসিভ প্ল্যান আছে যে কিছু করবেন ফিউচারে, রোবোটিক্স রিলেটেড খুব বড় কিছু করবেন, বড় কোনো প্রজেক্ট? আচ্ছা, সত্যি কথা বলতে গেলে ভাই, একটুখানি রোবোটিক্স করার উদ্দেশ্যই ছিল, মানে শুধু আমি না, মানে বাংলাদেশের মানুষ যেন রোবোটিক্স শিখতে পারে। মানে এখন বলতে পারেন যে ভাই, যেখানে সায়েন্স শিখা বিলাসিতা, মানে সেখানে তো রোবোটিক্স শেখানো লাগে, এটা তো অপচয়। ঠিক আছে, কারণ এখানে ইকুইপমেন্ট আছে, কস্ট আছে, এই আছে সেই আছে। এখন দেখো, আমরা যখন সায়েন্স নিই, বায়োলজি নিয়ে পড়ি, ইউজ কিন্তু টাকা খরচ হচ্ছে, অ্যাপ্রন কিনো, প্র্যাকটিক্যাল বই কিনো, হ্যাঁ, এই ল্যাব বক্স কিনো, এটা কিনো সেটা কিনো, লেখালেখি একটা খরচ যায়, কিন্তু তাও আমরা শিখতেছি জাস্ট বিকজ অফ সায়েন্স ইজ সায়েন্স। এটার তো কোনো রিপ্লেসমেন্ট নাই। তো আমার মনে হয় যে ইন ফিউচার বা কয়েক বছরের মধ্যে রোবোটিক্সটাও হলো গিয়ে তোমার আইসিটি মতো সাবজেক্ট অ্যাড হবে, তখন আসলে মানুষের মর্ম বুঝবে। আজকে এটা রেকর্ড করে রাখতেছো, এটা তুমি আমার কথা মিলিয়ে নিও, আজ থেকে 24 না, হয়তো বা 28 সালের মধ্যে ইনশাল্লাহ দেখবা যে রোবোটিক্স অ্যাড হয়ে গেছে। 26 সাল হবে, 26 সালই হবে। 26 সাল হবে না, আমি 28 বলে দিলাম আর কি, হ্যাঁ। তো ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ নেসেসিটি বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো আলটিমেটলি এদিকে ফোকাস করলে আমার মনে হয় যে আমার প্ল্যান ওইটাই, যে মানুষ যেন শিখতে পারে। আর ম্যাসিভ আকারে হলো গিয়ে আমার যে প্ল্যান গুলো ছিল, যে বাংলাদেশের মানুষ আসলে রোবট বানাবে, মানে শো অফের জন্য না, মানে ভিডিওর জন্য না। ওকে, যে মানুষ আসবে, সোফিয়ার সাথে কথা হলো শেষ, অ্যাকচুয়াল প্রবলেমটাকে ফেস করে সেই প্রবলেমটা সলিউশন বের করবে, এন্ড দ্যাট উইল বি দ্য রোবোটিক্স। বুঝতে পারছি? তো আমার এরকম প্ল্যান আছে ইনশাল্লাহ, যে আমি আসলে এরকম কি প্রবলেম গুলো ফেস করে, মানে সর্ট আউট করে, তার রেসপেক্টে রোবট গুলো বানাবো, এবং সেটা যেন আমার দেশের মানুষ উপকারে আসে। and that can be a big boom actually, যে না, আমার 1000 পিস রোবট লাগবে এই প্রবলেম সলভ করার জন্য, লাইক লেটস সে সোয়াইপিং রোবট। হ্যাঁ, আমার ড্রেনেজ সিস্টেমের জন্য আমার এই এতগুলো খাল আছে, এটা এটা একটু ছেড়ে দিব, সে হলো গিয়ে জাস্ট এতগুলো হলো গিয়ে অ্যামোনিয়া গ্যাস সরাই দিবে, সাক করে ফেলবে, করে হলো গিয়ে অন্য জায়গায় হলো গিয়ে এটা মানে অ্যামোনিয়া প্রোডাক্ট করবে, মানে প্রোডাক্ট আকারে বা বাই প্রোডাক্ট আকারে তৈরি করবে, আমার পানিটা অ্যাবসর্ব করে ফেলবে, বা এতগুলা দিবে, সেই দিবে, আমার আলটিমেট পানি ক্লিয়ার করে দিবে। মানে এরকম একটা কিছু করতে হবে, যেটা কিনা ম্যাসিভ আকারে সবারই কাজে লাগে। সেটা গভর্নমেন্ট প্রজেক্ট হতে পারে, নন গভর্নমেন্ট প্রজেক্ট হতে পারে। বুঝছি বুঝছি ভাই, রোবোটিক্স নিয়ে অনেক কথাবার্তা বললাম, এখন হচ্ছে হাইপোথেটিক্যাল কথায় আসি, জাস্ট লাস্টের দিকে চলে আসছি প্রায়, আর 5-7 মিনিট সময় নেবো। আপনাকে যদি ভার্সিটি ফার্স্ট ইয়ারে বসাই দেওয়া হয়তো, তা আপনি কি কি চেঞ্জ গুলা করতেন, যে কোন ভুলগুলা করছেন এটা গুলা করতেন না? এইটা খুব নস্টালজিয়া কোয়েশ্চেন। আমি আসলে পড়াশোনাটা ভালো মতো করে করতাম, ঠিক আছে, আর ফ্রেন্ডের সাথে আড্ডাও দিতাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে রোবোটিক্স করতে করতে একটা টাইমে আমি নিজে রোবট হয়ে গেছি। বাট আমি চেষ্টা করছি পড়ে যাওয়া, ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া, বাট খুবই কম করছি, মানে ব্যালেন্স করছি, বাট ইগনোরও করছি। আলটিমেটলি এখন জবে আছি, এখন আসলে মনে হয় কি, থাকে না যে স্কুলে একটা বেস্ট ছিল বা এরকম, এখন মনে হয় যে ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার গুলো খুব ভালো ছিল, কারণ তখন তো আসলে ওরকম স্বার্থ ছিল না, মানে আমরা জানতেছি সবাইকে, তারপর তো আস্তে আস্তে স্নেক্স বের হয়, সবাই জানি, হ্যাঁ, ওই ফার্স্ট সেমিস্টার কিন্তু থাকে না, প্রথম কয়েক মাস বা প্রথম কয়েকদিন, হ্যাঁ, সবাই ফ্রেন্ড, একসাথে গণহারে ক্যান্টিনে যাওয়া, একসাথে গণহারে এটা এটা করা। তো যখনই রেজাল্টের জিনিস চলে আসে, যখনই হলো গিয়ে দুইটা মতামত চলে আসে, ছেলে মেয়ের পছন্দের কথা চলে আসে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ঠিক আছে, হ্যাঁ, টিচারের একটা ভেদাভেদ চলে আসে, ডিস্টিংগুইশ, তারপর লাগে সিনিয়রের একটা প্রভাব চলে আসে, সবকিছু মিলে একটা কেমন জানি সব খাপছাড়া খাপছাড়া ছোট ছোট গ্রুপ হয়ে যায়। তো আমি যদি ভার্সিটি ফার্স্টে যেতাম, আমি চেষ্টা করতাম যে এইটার পাশাপাশিও লাইফটাকে একটু এনজয় করতে। লাইক এনজয় মানে আমরা মনে করি যে একটা মেয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, এনজয় মানে মনে করি যে আমি আহ কি বলে এটাকে, ওই ভেপের দুটো টান দিলাম, এটা কিন্তু আসলে এনজয় না। এনজয় হলো গিয়ে কানের মধ্যে হেডফোন দিয়ে একটা খুব খুব স্মুথ একটা বাংলা সং বা ইংলিশ সং, যেটা ঠান্ডা,
কি নদী পাড়ে বসে থাকা। এনজয় মানে হলো কি 20 জন বন্ধু মিলে গিয়ে আজকে আমরা একসাথে রাতে শুধু গল্প করবো, উইদাউট এনি টেলিফোনস, উইদাউট এনি স্মার্টফোনস। এনজয় মানে আমার কাছে মনে হলো গিয়ে বান্দরবনে গিয়ে আমরা কোনো একটা পাহাড়ের চূড়ায় গিয়ে বসে থাকে আমরা সানসেট দেখবো। দ্যাটস কল এনজয়মেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা করছি ফোর্থ ইয়ারে এসে, ফর এ টাইম বিং, ফর এ ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট। ততক্ষণে আমাদের সব পুরো হয়ে গেছে। ওকে, ফার্স্ট ইয়ারের জোরসটা কিন্তু আর থাকে না। তো এই জিনিসগুলো আমি ট্রাই করতাম আর কি। আর বিশেষ করে হেট্রেটটাকে যতটুকু কমানো যায় মানুষের পক্ষ থেকে। আমি তো কখনো আমার মনে হয় কারো ক্ষতি করি নাই উপকার ছাড়া, আলটিমেটলি সবচেয়ে বেশি গালি আমি শুনতে পারছি লাইফে। তারা কেন গালি দেয় জানে না, তাদের গালি দিতে মন চাইছে গালি দেয়। কারণ ওই যে ঘৃণা জিনিসটা খুব ছড়ানো সোজা। আমি চেষ্টা করতাম আর কি একটা ওপেন প্ল্যাটফর্মে করা, একটা ওপেন প্ল্যাটফর্ম রাখা, যেখানে আসলে আমি একটু বলতাম যে আমার এই কাজ আমি এটা করছি, ডিক্লেয়ার করতাম। ওকে, কাজগুলোকে ডিফাইন করতাম, ডিক্লেয়ার করতাম, প্ল্যান মাফিক করতাম, আরো অর্গানাইজ ওয়েতে। ইনশাল্লাহ হয়তো আরো কিছু ভালো হইতে পারতো। ভাই লাস্টের দিকে চলে আসছি। সো আমার মতো ব্যাক বেঞ্চারদের জন্য কিছু সাজেশন দেন, যাদের হচ্ছে সিজিপি একেবারেই খারাপ না। ভাই আপনি ওই সিজিপি ভালোই আপনার, সো এইটা আপনি এই লিস্টে পড়েন না। তো যাদের আউটসাইডে বা ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করতেছে এন্ড সিজিপি আসলেই খারাপ এন্ড এই ফিল্ডে আসলে কিছু হবে না পড়াশোনার ফিল্ডে, সো তাদের জন্য কিছু সাজেশন আছে আপনার? আমার আমার জন্য স্পেশালি, আমার জন্য, তাদের অন্য কারোর জন্য না, আমার জন্য। অন্য কারো বললে অনেকের গায়ে লাগে এটা। সো আমি খারাপ স্টুডেন্ট, সো আপনি আমার বড় ভাই, আমাকে কিছু সাজেশন দেন আপনি। আচ্ছা, সাজেশন হলো যে যদি সিজিপি কমে যায় তাহলে দরকার নেই এটাকে টানাটানি করার। যেহেতু কমে গেছে কমতে থাকো, বাকিটা আল্লাহ ভরসা। বাট ট্রাই টু মেইনটেইন অ্যাট লিস্ট 3.0, মানে অ্যাট লিস্ট স্ট্যান্ডার্ড সিজিপি। হ্যাঁ, 3.0 তোমার হয়ে গেছে ভাই, তোমার কোনো টেনশন নাই। হ্যাঁ, তুমি ফ্যাকাল্টি হইতে পারবা না, বাট দেশের বাইরে যাওয়া, ইয়েস আই রিপিট, দেশের বাইরে যাওয়া, with the help of your research work, with the help of your project, with the help of your caliber, তুমি দুনিয়া উঠাইতে পারবে। বিলিভ মি ভাই, তোমার সিজিপি কেউ দেখতে যাবে না। এটাকে তুমি নেগলেক্ট করতে পারো না, বা এটাকে ফোকাসে কেউ রাখে না। এখন টেকনোলজি যেখানে আগে গেছে, মানুষ যেখানে আগে গেছে, মানে ট্রুলি স্পিকিং তোমার সিজিপি দিয়ে তোমাকে নিল, আলটিমেটলি তাদের বেনিফিটসটা কি? যদি তোমার স্কিলস না থাকে, মানে কোম্পানি জানে যে তুমি ভালো পড়াশোনা করে আসছো, এর মানে এই না তুমি ভালো টিচার হবা, এর মানে এই না যে তুমি ভালো কাজ পারবা। তুমি ভালো কাজ পারো তখনই যদি তুমি কাজটা করে আসো বা রেলেভেন্ট কাজগুলো করে আসো। দ্যাট কুড বি প্রোগ্রামিং, দ্যাট কুড বি ওয়েব ডেভেলপমেন্ট, দ্যাট কুড বি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই, এনিথিং। সেটা ম্যাথল্যাব হতে পারে, সিমুলিং হতে পারে, ওমার প্রো এর পাওয়ার ডিতে কোনো কাজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, সো ফোকাস অন স্কিলস। আর যদি মনে করো যে না ভাই আমার স্কিলও নাই, আমার সিজিপিও নাই, আমি বিজনেস মাইন্ডেড, গো ফর দ্য বিজনেস। ইফ ইউ ওয়ান্ট টু সাস্টেইন ইন বাংলাদেশ, আই রিপিট, ইফ ইউ ওয়ান্ট টু সাস্টেইন ইন বাংলাদেশ, লাইফটা ক্যারি করতে চাও স্মুথলি, go for the business. Without the money, this raw money that you can, execute or, I mean, you can produce from the business, that is unbelievable. মানে এটা আসলে কোনোভাবেই তোমার চিন্তার মধ্যে আসতে পারবে না যে সাস্টেইনেবিলিটি আসলে এটাকেই বলে। হ্যাঁ, লাইফ কতটা ওয়ার্থ ইট হয় নাকি হয়, এটাই আসলে বিজনেস দ্বারা প্রমাণ হয়। চাকরি করে আসলে তুমি তোমার গাড়ি বাড়ি কখনোই করতে পারবে না। হ্যাঁ, করতে পারবে যদি তুমি অবৈধ ইনকাম করে থাকো। ঠিক আছে, উইথ হালাল ইনকাম, উইথ প্রপার অ্যাপ্রোচ, উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মানি, ইটস কোয়াইট ইম্পসিবল টু ডু অর টু বিল্ড অ্যান এম্পায়ার অ্যাকচুয়ালি। রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে। তো ভাই আমি বলবো যে ভাই যা গেছে গেছে, এখনো সময় আছে সিজন বাড়ানোর, বাট বাড়ায় তুমি এটা 4/4 করতে পারবে না। বাট ট্রাই টু মেইনটেইন দ্যাট স্ট্যান্ডার্ড 3.0। এটা 3.1, 2, 3 যে কোনো কিছু হতে পারে, 3 নিচে নেয় মনে হয় আমার রিকোয়েস্ট। ঠিক আছে, তোমার ওই সিভি দেখবেই না, সিজিপিটা এখানে ইম্পর্টেন্ট। তো সির উপরে যা পাবা সব তোমার বোনাস। ওকে, সো বাংলাদেশে কিভাবে হয় জব পেটা জানো তো মনে হয়, কিভাবে সিলেক্ট করে আইডিয়া আছে? না না, কোনো মানে আইডিয়া আমার কাছে একটা ছেলে আসলো, আমি তোমাকে বলি আমার কাছে 3টা ছেলে আসলো, আমি কোম্পানির মালিক, আমার কাছে 3টা ছেলে আসবে। একজনের সিজিপি 3.9, ওকে, একজনের সিজিপি হলো কি 3.4, আরেকজনের সিজিপি হলো কি 3.1, আর আরেকটা সিজিপি হলো কি 2.8। পয়েন্টটা বুঝো। এখন কোম্পানি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে কাকে বলতো? 2.8 যার তাকে, এবং সেকেন্ড প্রায়োরিটি দেবে হলো কি 3.1 যার তাকে। আমি তোমার কাছে আসতেছি। আচ্ছা, তাহলে 3.9 কি দোষ করলো ভাই? ও কি লাইফলেস? মানে এটা কি মানে তার লাইফটাই লস?
ইন আ সেন্স ইয়েস, মানে সে যদি ফ্যাকাল্টির বাইরে অন্য কোনো লাইনে যায়, ইন আ সেন্স ইয়েস। কারণ আমি যখন কোম্পানির কেউ রিক্রুট করব, আমি রিক্রুট করবো মানে কি, আমার সে এমপ্লয়, আমি তাকে খাটাবো, আমার সে কাজ করবে। এখন যেই ছেলে আগে থেকে ড্যাম স্মার্ট, সে অনেক কিছু পারে, ও তো ভাই থাকবে না 3.9 সিজিপি। সে কালকেই হয় ইউএসএ যাবে, নাহলে পরশুদিন নর্থ সাউথ থেকে লেকচারার হবে, নাহলে ব্র্যাকের লেকচার হবে, না আসল লেকচারার হবে, তাহলে এয়ারবিতে যাবে, সে কোনো ভালো জায়গায় যাবে। নাহলে সে ব্যাটে যাবে বা এখানে ইউনিলিভার যাবে, সে মাদ্রাসা কমে যাবে, সে যাবে। সে আমার কাছে কোনোই থাকবে না। 3.6 সিজিপি যে, এটাও কোম্পানি মানে চিন্তা করবে যে ভাই, এটা তো খারাপ সিজিপি না, ভালো সিজিপি, তো রিসার্চ ফিসার্চ করে যেতে পারে। 3.1 যে, তার যদি হালকা একটু স্কিল থাকে, তখন উনি কি ব্যাটারি স্কিল আছে, সিজিপি তে আটটা, সে চাইলে হুট করে কোনো জায়গায় সুইচ করতে পারবে না, টিচার হতে পারবে না, গেলে অন্য কোম্পানি যাবে, বাট তার মধ্যে লয়্যালটি থাকবে, বিকজ তার সিজিপি কম, সে আটটা, একে নেওয়া যেতে পারে। অল আইস অন 3.1, ওকে। বাট যে 2.8, ভাই ওর তো কোনো অবস্থানই নেই, ওরে জ্যাম্বে ছামারে খাটাবো, ওরে কম টাকা দিলেও সে থাকবে। দ্যাটস ওয়াই এই 2.8 বা 2.9 কে থাক করে রিক্রুট করে নেয়। দ্যাটস দ্য জেনারিক সিনারিও অফ বাংলাদেশ। বিলিভ মি, এমনি করে রিক্রুট করে। ঠিক আছে, কিছু এক্সেপশন কোম্পানি বাদে সব জায়গায় এমনি করে রিক্রুট করে। আমি তোমাকে হার্শ রেটে বলে দিলাম, 2.8, 2.9, 3.1, এই রেঞ্জের মধ্যে সবাই রিক্রুট করে নেয়। দেখবা তোমার ব্যাচ থেকে বের হয়ে গেছে, এই কম সিজিপির মধ্যে ভালো ভালো চাকরি হয়ে গেছে, কারণ কোম্পানি জানে এরা ছাড়বে না সহজে, যাওয়ার জায়গা নাই, ওদেরকে আগে নিয়ে নি। দেখো যে 40, 50, 60 টাকা বেতন করতেছে না। আর আমার মতো যারা হলো গিয়ে বলদ, ঠিক আছে, মানে ভালোভাবে থাকতে চায়, সৎভাবে থাকতে চায়, মানুষকে এডুকেট করতে চায়, সো দে হ্যাভ আ লিমিটেড অ্যামাউন্ট অফ স্যালারি, বাট ওই তো আল্লাহর মতো সম্মান আছে। তো you have to choose which one to actually go through, ঠিক আছে। সেইটাই আর কি। তো ভাই প্যারা, কোনো প্যারা নিও না, যা আবার হবে সিজিপিএ, হালকা এফোর্ট দিও, খুব বেশি এফোর্ট দরকার নেই। বাট ওই তো, যদি পডকাস্ট করতে থাকো তাহলে ফোকাস অন পডকাস্ট, যদি মনে করো বিশেষ করে ফোকাস অন বিজনেস, যদি মনে করো যে না আমি হলো গিয়ে এই সফটওয়্যার ভালো কাজ করবো, ফোকাস অন দ্যাট সফটওয়্যার, যদি মনে করো যে রিসার্চ করবো, দেন ফোকাস অন রিসার্চ, মানে ওই জায়গাটায় ফোকাস থাকো। সো দ্যাটস ইট। এই তো, আর কিছু, আর লাস্টে কিছু আর বলবেন আপনি? না, লাস্টে বলার কিছু নাই আসলে। আমরা আসলে স্মার্ট হয়েছি, কিন্তু আমরা আসলে স্মার্ট হয়ে বড় আনস্মার্ট হয়ে গেছি। কারণ আমরা মনে করি আমরা অনেক কিছুই জানি, কিন্তু আমরা আসলে কিছুই জানি না। দুনিয়া যে কোথায় আগায় গেছে, আমরা মনে করি জেনজি যারা, তারা মনে করতেছে যে আমরা আসলে একটা সরকারি রেভলিউশন আনার পরে আমরা খুব বড় মাথা হয়ে গেছি। আলটিমেটলি এটা বড় বোকামি। ওকে, এই জেনারেশনটা খুব বোকা, এই আমাদের জেনারেশনটা খুবই বোকা, বিকজ আমরা অনেক বেশি ইমোশনাল। আমরা একটু চিন্তা করতেছি, নাহলে ভাই আজকে এই অবস্থা হইতো না। এই যে কলেজে মারামারি, এই গ্যাঞ্জাম, ওই গ্যাঞ্জাম, ওই গ্যাঞ্জাম, ভাই এত প্যাথেটিক, এত প্যাথেটিক বলার বাহিরে। তো এই জন্য আসলে আমি বিলিভ করি জেনজি খুবই স্মার্ট একটা জেনারেশন, এন্ড আই ক্যান বিলিভ যে এই মানুষগুলো রোবোটিক্স কেন, রোবোটিক্স, ইলেকট্রিক্যাল ফিল্ড সার্কিট, মানে সিএসসি, জাস্ট তারা মানে বিশাল রেভলিউশন ঘটাবে। মানে এই জেনারেশনে একটা জিনিস আমি কি দেখছি জানো, যারা ভাই পড়বে না, ওরা তুমি জিন্দেগি তো মায়ের পড়াতে পারবে না। আর পড়বে না মানে পড়বে না, ঠিক আছে, ওরা অন্য কিছু করবে। আর যেটা পড়বে, ম্যান জেনজি হ্যাটস অফ, মানে ওরা জাস্ট ওইটা নিয়ে ধাপ করে ক্যাপচার করবে, এবং ওইটাতে 100% ফোকাস দিবে। সেটা গেমিং হোক, সেটা কোনো বিজনেস হোক, মানে দে আর জাস্ট বিয়ন্ড ইউর ইমাজিনেশন, তারা কি করতে পারে ইউ হ্যাভ নো আইডিয়া, যেটা করবে। তো এদের একটা বড় অ্যাডভান্টেজ এটা। তো আমি রিকোয়েস্ট করবো এই জেনারেশনকে, ভাই মানে আমরা তো বুড়ো হয়ে গেছি, বিশেষ করে আমি, ওকে, যারা আসছো আর কি, প্লিজ মানে ফোকাস অন দ্যাট এরিয়া যেটা তুমি পারো ভালো মতো করে। রোবোটিক্সই করতে হবে কোনো কথা নাই, যে কোনো কিছু হইতে পারে, বাট ওই তো মানে ট্রাই টু ফোকাস অন দ্যাট পার্টিকুলার এরিয়া। আর ইমোশনাল হয়ে লাভ নাই, একটু ব্রেন খাটায় চলতে হবে, দেখতে হবে যে কি কোনটার পরে এফেক্টটা কি হতে পারে, আউটকামটা কি হতে পারে। তাহলে এই অরাজকতা, এই মারামারি গুলো আমরা আসলে দেখবো না। even এটা আমরা সবাই এখন ফেস করতেছি। ঠিক আছে, অনেকে বলে ফেসবুকে স্ট্যাটাস দেবা, বলে আমরা তো এরকম স্বাধীনতা চাই না, এই স্বাধীনতার ফলে আমরা নিজেরাই এখন হলো গিয়ে ভয় থাকি, আর নিজেরাই আমাদেরকে এটা হলো গিয়ে আমাদের জন্য এরকম একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতেছে, তাই না? সো আই রিকোয়েস্ট দি জেনারেশন, বিকজ তারা যে কোনো কিছু করতে পারে। ডোন্ট বি ইমোশনাল, বি স্মার্ট, আই নো ইউ আর স্মার্ট, be more smart, and focus on that area that you have already been succeeded, and you can work on it and have some potential output. সো দ্যাটস ইট। থ্যাঙ্কস ভাইয়া, আপনার এইরকম
টাইম নিয়ে প্যারা খাচ্ছিলেন, তার ভিতরে আমাদের সময় দেওয়ার জন্য। সো হোপফুলি আরো একদিন হয়তো অন্য কোনো সকালে টপিক আবার নিয়ে ক্লাস। অন্য কোনো দিন অন্য কোনো টপিক না হয়তো জ্বালাইতে চলে আসবো। সো দ্যাটস ইট, এই হচ্ছে আজকের পডকাস্ট বা আজকের ভিডিও। দেখা হবে তো পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, এন্ড সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।